নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আমাদের উপস্থাপিকা বলে গেছেন যে অন্তর্বর্তীকালীন ওষুধ হিসাবে বেসিলিনাম ব্যবহৃত হয়, এর বাইরেও ব্যবহৃত হয় কিনা এটা আজকে ক্লাসে আলোচনা করতে হবে। যদি আমি ওইভাবে চিন্তা করে নিই, কিন্তু আমি এই অ্যাঙ্গেলটা কভার করব। ব্যাসিলিনাম এই ওষুধটি টিউবারকুলোসিসের একটি নসুট। টিউবারকুলোসিস মানে টিবি বা যক্ষ্মার একটা নসুট। যক্ষ্মা রোগীর দেহ থেকে প্রাপ্ত উপাত্ত দ্বারা এই ওষুধটি তৈরি করা হয়েছে। এটি টিউবারকুলিনামেরই ভিন্ন একটা প্রস্তুতি। আমরা আগে টিউবারকুলিনাম নিয়ে আলোচনা করেছি। ঠিক ওই টিউবারকুলিনামের ভিন্ন একটা প্রস্তুতি হলো টিউবারকুলিনাম ব্যাসিলিনাম। সম্পূর্ণ ভিন্ন একটা প্রস্তুতি যা টিউবারকুলিনাম ব্যাসিলিনাম নামে পরিচিত। এই ওষুধটি ডাক্তার বার্নেট প্রথম বর্ণনা করেন এবং ডাক্তার হেথ টিউবারকুলোসিস আক্রান্ত রোগীর থুতু অর্থাৎ টিউবারকুলাস স্পুটাম থেকে এই টিউবারকুলিনাম ব্যাসিলিনাম ওষুধটি প্রস্তুত করেন। আমরা আজকের আলোচনার সুবিধার জন্য ওষুধটির নাম শুধুমাত্র বেসিলিনাম বলবো। বেসিলিনাম বললেই বুঝতে হবে টিউবারকুলিনাম ব্যাসিলিনাম। তো কেন এই ওষুধটি আমরা আলোচনায় আনলাম, এটা আমার ব্যক্তিগত, যে আমি অনেক চিকিৎসকের সঙ্গে কথা বলি। আমার নেশা। নেশা বিভিন্ন ধরনের হয়, মানুষও নেশা হতে পারে। অর্থাৎ কোনো মানুষের প্রতি কেউ আসক্ত হয়ে যাওয়া, এটাও এক ধরনের নেশা। আমার নেশা হলো কথা বলা। তো কথা বলতে গিয়ে আমি আমি লক্ষ্য করেছি হোমিওপ্যাথিক চিকিৎসকদের উল্লেখযোগ্য একটি অংশের ধারণা টিউবারকুলিনাম বোভিনাম এবং টিউবারকুলিনাম ব্যাসিলিনামের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এ দুটি ওষুধের যে কোনো একটি দিলেই হলো। আবার অনেকের ধারণা রোগীর যদি চর্মরোগের প্রাধান্য থাকে তাহলে ব্যাসিলিনাম দিতে হবে, বাকি সব ক্ষেত্রে টিউবারকুলিনাম বোভিনাম প্রযোজ্য। আসলে কি এই ধারণাগুলো সঠিক? আমরা আজকের আলোচনায় এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা চেষ্টা করব বেসিলিনামের কনস্টিটিউশন জানতে ও চিনতে। শেখার চেষ্টা করব প্রথম দেখাই কিভাবে একজন বেসিলিনাম রোগীকে রিচ করা যায়, ধারণা পাওয়া যায় বা সন্দেহ না, অনুমান করা যায়, শনাক্ত করা যায়। বেসিলিনাম নামক নসুরটি সম্পর্কে খুব বেশি কিছু জানার দরকার বলে আমি মনে করি না। যদি টিউবারকুলিনাম বোভিনাম সম্পর্কে আগে থেকে আমাদের ভালো ধারণা থাকে। টিউবারকুলিনাম বোভিনাম সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে টিউবারকুলিনাম বোভিনাম থেকে বেসিলিনামটা আলাদা কেন? এই ওষুধটা আমরা কেন পড়বো? ওই জায়গাটুকু আমরা জেনে নিলেই হলো। তাহলে আর বেশি কিছু জানার প্রয়োজন আছে বলে আমি আসলেই মনে করি না। আচ্ছা, যদি টিউবারকুলিনাম বোভিনাম সম্পর্কে আগে থেকে ভালো ধারণা থেকে থাকে, এই যে এই কথার দ্বারা আমি বুঝাতে চাচ্ছি, যেটা আমি বলতে চাচ্ছি বা বলবো, সেটা হলো আমার আলোচনা থেকে বেসিলিনাম ওষুধটিকে বুঝতে হলে, এই যে এখন আমি আলোচনা করছি, এখন যদি আপনাকে বেসিলিনাম ওষুধটাকে বুঝতে হয়, এর পাশাপাশি আমি আগে আলোচনা করেছিলাম টিউবারকুলিনাম বোভিনাম সম্পর্কে ২ টো পর্বে। আপনাদের অবশ্যই ওই ২ টো পর্ব শুনতে হবে। এটা ঘোষণা দেওয়া উচিত ছিল যে আগে শুনে আসলে হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই ওষুধটা বুঝতে সুবিধা হতো। তবুও এখন এটা শোনেন, এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করেছেন, আপনারা শুনবেন। প্লাস নতুন যারা আছেন, বিশেষ করে আমি বিজ্ঞ স্যারদের কথা বলছি না, নতুন যারা আছে, প্লাস এই হোমিও স্টাডি গ্রুপের যে ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে ওই টিউবারকুলিনামের পর্বটা আপলোড করা আছে। তো সেখান থেকে আপনারা টিউবারকুলিনাম বোভিনামের পর্বগুলো শুনে নেবেন। কেন ওখানে বিস্তৃত আলোচনা করেছি যে টিউবারকুলার ওষুধগুলো সম্পর্কে। ওটা শুনতে হবে। না হলে মানে এই আজকের আলোচনাটা পুরোপুরি ধরাটা কঠিন হয়ে যাবে। যদি বেসিলিনাম ওষুধটাকে বুঝতে হয় তাহলে আপনাকে ওই আলোচনা দুটো শুনতে হবে। একটু কষ্ট করে সবাই শুনবেন। আমি বেসিলিনাম ওষুধটার যে আলোচনাটা আজকে করব আমি চিন্তা করেছি। এটা এটা আমি সাজিয়েছি টিউবারকুলিনামের উপর
আমার 2 পর্বের যে ধারাবাহিক আলোচনার যে বিষয়টা সেটা মাথায় রেখে। সুতরাং আমি সবিনয় অনুরোধ করব আপনারা হোমিও স্টাডি গ্রুপের ইউটিউব চ্যানেল থেকে টিউবার টুর্নামেন্টের উপর আলোচনার ওই 2টা পর্ব শুনে নেবেন। ওই কন্টেন্ট দুটি শুনে নিলে আপনাদের যদি যার শোনা আছে তো ভালো, আর শোনা না থাকলে শুনবেন। শোনা থাকলে তবেই আজকের আলোচনাটার সম্পূর্ণ একদম পূর্ণাঙ্গ রূপটা বোঝা যাবে এবং পূর্ণতা পাবে। আমরা যদি বেসিলিনাম রোগীর কনস্টিটিউশনাল অবস্থার কথা সংক্ষেপে বর্ণনা করতে চাই, তাহলে বলতে হবে এই মানুষটা কেমন? যে সংক্ষেপে বর্ণনা করব, তাহলে অবশ্যই বলতে হবে যার চ্যাপ্টা সরু বা ফাঁপা বুক আছে, অর্থাৎ চেস্ট এটা চ্যাপ্টা ধরনের পাতলা, অথবা চিকন মানে সরু। কাঁধ, এই তার শোল্ডার দুটো, কাঁধ দুটো সামনের দিকে ঝুঁকে থাকে, রোগা চেহারা, যেন অপুষ্টিতে ভুগছেন। শরীরের ত্বকের রঙে এক ধরনের গাঢ় হলুদের প্রভাব অথবা ধূসর বাদামি রঙের উপস্থিতি আছে। এক কথায় কি থাকতে হবে? চ্যাপ্টা অথবা সরু, দুটো ক্ষেত্রেই ফাঁপা বুক, কাঁধ সামনের দিকে ঝুঁকে থাকে, রোগা চেহারা, যেন চিরন্তন অপুষ্টি তার সঙ্গে লেগে আছে। শরীরের ত্বকের রঙে এক ধরনের হলুদ হলুদ রঙের প্রভাব অথবা ধূসর বাদামি রঙের উপস্থিতি থাকে। কোনো কোনো ক্ষেত্রে মাথার সামনের অংশ সরু ও চোখা ধরনের, মাথার কপালের দিকটা সরু বা চোখা ধরনের, যেটাকে পয়েন্টেড হেড বলা হয়। মাথার পেছনের দিকটি তুলনামূলক বেশ বড় ও চৌকো আকৃতির। তিনি বেসিলিনাম কনস্টিটিউশনের অধীন। এই কয়টা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এই কয়টার কোনোটা না কোনোটা রোগীর মধ্যে পাওয়া যাবে। ওই 2-3টা পয়েন্ট 3টা পয়েন্ট পেলে আমরা প্রথম ধারণা করতে পারি দিস ইজ বেসিলিনাম, এবং আমাদের রোগী পর্যবেক্ষণটা ওই দিকে আমরা অগ্রসর করতে পারি, মানে ওই দিকে চিন্তা করতে পারি, বেসিলিনাম নিয়ে চিন্তা করতে পারি। আজ সকালে সকালে না, ঠিক দুপুরের আগে আগে 12:30 12:30টার দিকে বেসিলিনামের একটা শিশু রোগী চিকিৎসা আমি দিয়েছি। আমি চেষ্টা করবো ওই শিশুটির ছবি আপনাদের দেখাতে। একটু দেখি, আমি যদি পারি ছবিটা দেখাচ্ছি। আমি তো আসলে ইয়ে করি না, ওই ছবিটা যদি পারি আমি দেখাই, তাহলে বোঝা যাবে। এই আমি যেভাবে বর্ণনা করেছি সেই বর্ণনার মতো। আমি চেষ্টা করছি। হুম, দুঃখিত, ছবিটা দেখাতে পারছি না। এই যে ছবিটা দেখা যাচ্ছে, দেখেন, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই শিশুটা আমি বলেছিলাম যে যার চ্যাপটা সরু এবং ফাঁপা বুক আছে, এই ছেলেটার, এই শিশুটার 2 বছর বয়স, এর বুকটা ফাঁপা সরু এবং চ্যাপটাও অনেকটা, কাঁধ সামনের দিকে ঝুঁকে থাকে। ও দেখেন বসে আছে, ওর কাঁধ দুটো সামনের দিকে ঝুঁকে রেখেছে, রোগা চেহারা, দেখলেই বোঝা যায় যেন অপুষ্টিতে ভুগছে। শরীরের ত্বকের রঙে এক ধরনের গাঢ় হলুদের প্রভাব অথবা ধূসর বাদামি রঙের উপস্থিতি আছে। আপনারা ছবিতে, আসলে ছবি ক্যামেরায় তো কারিশমা করে দেয় আজকাল, ছবিতে ক্লিয়ার দেখা যায় না, কিন্তু এই রংটাও এই ছেলেটার উপস্থিত ছিল। কোনো কোনো ক্ষেত্রে মাথার সামনের অংশ সরু, আপনি দেখেন ওর কপালটা দেখেন, পেছনের থেকে ক্রমশ সরু হয়ে সামনে পয়েন্টেড হয়ে আছে। মাথার পেছনের দিকটি তুলনামূলক বেশ বড় এবং চৌকো আকৃতির, একদম
চতুর্ভুজ আকৃতির ওর মাথার পেছন দিকে তাকাইলে মনে হবে যে একটা চতুর্ভুজ। দিস ইজ বেসিলিনাম। এই ছেলেটা নানাবিধ সমস্যা নিয়ে আসছে, অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছে, সম্ভবত পার্শ্ববর্তী দেশেও নিয়ে গেছে, সমস্যার সমাধান হয় না, আজকে আমার কাছে নিয়ে আসছে। আমি এই শিশুটাকে বেসিলিনাম ব্যবস্থা দিয়েছি, আমি আশাবাদী সুস্থ হবে। তো যাই হোক, এই গেল একটা বিষয়। আমরা টিউবারকুলিনাম বভিনামের ক্লাসে বলেছিলাম, টিউবারকুলিনাম বভিনামের ক্লাসে আমরা বলেছিলাম উম, আচ্ছা একটু একটু এটা থেকে ছবিটা সরাই দিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ। টিউবারকুলিনাম রোগীর বুকের সামনেটা মাঝখানটা উঁচু থাকে। টিউবারকুলিনাম বভিনামের রোগী বুকের সামনাটা অর্থাৎ মাঝখানটা উঁচু থাকে, অনেকটা পায়রার বুকের মতো। যে পায়রার বুক যেমন বা পাখির বুক যেমন সামনের দিকটা উঁচু থাকে, ঠিক ওই রকম, বা ইংরেজি ডি অক্ষরের মতো, অনেকটা ভি টাইপ, এটাও বলতে পারেন। পক্ষান্তরে বেসিলিয়ামের রোগী মাঝখানটা চ্যাপটা, নিচু পাতলা এবং দাবানো গর্তযুক্ত থাকে। টিউবারকুলিনাম বভিনামের ঠিক বিপরীত অবস্থাটা আমরা টিউবারকুলিনাম বেসিলিয়ামে পাই। আলোচনার শুরুতে আমরা একটা কথা স্বীকার করেই নিলাম যে বেসিলিনাম একটি কনস্টিটিউশনাল ওষুধ। দেখেন যে আমি যে বর্ণনাটা দিয়েছি যে এরকম এরকম বুকের অবস্থা এরকম, মাথার অবস্থা এরকম, গায়ের রঙের, এর দ্বারা কি আমরা পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছি যে বেসিলিনাম একটা কনস্টিটিউশনাল ওষুধ। অফকোর্স ইটস এ কনস্টিটিউশনাল ওষুধ। এটা মায়াজেবেটিক বা ডায়াথিসিস আছে মায়াজেবেটিকই। যে শিশুটির ছবি আমি দেখালাম আজকে বিকেলবেলা, এই ছবিটাই আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, এবং হোমিওপ্যাথিক যারা ঘাটাঘাটি করেন চিকিৎসা মানে ডাক্তার মানে যারা চিকিৎসক আছেন তাদের কাছে আমি এভাবে লিখেছিলাম, যদি কেউ এক দেখায় বলতে পারেন এর কনস্টিটিউশন, তাহলে অবশ্যই তিনি মানে অনেক উঁচু মানের সুউচ্চ মানের একজন হোমিও চিকিৎসক। এখানে অনেকে কমেন্ট করেছেন, ম্যাক্সিমাম কমেন্টই আসছে টিউবারকুলার ডায়াথিসিস, টিউবারকুলাস ডায়াথিসিস, এবং কেউ কেউ ওষুধের নামও বলেছেন। হ্যাঁ, এটা টিউবারকুলার ডায়াথিসিস। আমরা ডায়াথিসিসটা পেয়ে যাই, এরপর আমাদের অনেক সাঁতরাতে হয়, বাট একদম স্পেসিফিক ভাবে শনাক্ত করে যে এই ওষুধটাই হবে, এইটা পেতে আমাদের কষ্ট। ডায়াথিসিস অলমোস্ট আপনি 60, 70, 70%, 75% বা 80%, কোনো কোনো সময় 90% চিকিৎসক বলতে পারবেন এটা টিউবারকুলার ডায়াথিসিস, বাট 99% বলতে পারবে, বা 95% বললো যে এটা টিউবারকুলার ডায়াথিসিস, এটা দেখলে বোঝা যাবে। বাট বাকি 5% কে যে থাকবে তারা বলতে পারবেন, শতকরা 5 জন চিকিৎসক, ভালো চিকিৎসক বলতে পারবেন ইটস এ বেসিলিনাম চাইল্ড বা ইটস এ বেসিলিনাম পেশেন্ট। একদম সোজা সাপটা কথা আমার। তো আসলে কি যে এভাবে যদি আমরা রোগী শনাক্ত করতে পারি, দেখতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। টিউবারকুলার বা টিউবারকুলাস নোশনের প্রত্যেকটি প্রস্তুতি টিউবারকুলার বা টিউবারকুলাস মায়াজম টিউবারকুলার ডায়াথিসিসের দোষনাশক হিসাবে চমৎকার কার্যকর। বেসিলিনামের কনস্টিটিউশনাল রোগী রোগা, শীর্ণ এবং স্থায়ী দুর্বলতার জলজান্ত প্রতীক। সামান্য ঠান্ডা লাগা বা হাঁচি কাশি হলেও তিনি মারাত্মক ক্লান্তি বোধ করেন। বেসিলিনামের কফ শুকনো প্রকৃতির প্রকৃতির, যা ফুসফুসের গভীর থেকে বের হয়। তাহলে কি প্রথমে কফটা থাকে তরল এবং ক্রমাগত সেটা শুকনো প্রকৃতির হতে থাকে, এবং এটা বের হয় একদম ফুসফুসের গভীর একদম নিম্নাংশ থেকে। খুসখুসে কাশি হতে পারে, আবার কাশির সঙ্গে প্রচুর পুজ বা অল্প রক্ত মেশানো প্রচুর পুজ বেরোতে পারে। বেসিলিনামের কাশির রোগী ফুসফুস থেকে প্রচুর কফ, পুজ মিশ্রিত কফ বের হয়। একই সঙ্গে রোগী প্রচন্ড প্রচন্ড রকমের ক্লান্ত হয়ে পড়ে। আমরা টিউবারকুলিনামে বলেছিলাম কি যে টিউবারকুলিনামে কাশি থাকে, এই কাশিতে খুব একটা কফ বের হয় না, মানে টিউবারকুলিনাম বভিনাম যেটা শুকনো ধরনের কাশি থাকে, কিন্তু গলা ব্যথা এবং সমস্ত গ্লাড গুলোতে ব্যথা এবং
এই ব্যথাটা বুকে উর্ধ্বাংশ থেকে একদম টনসিল গ্ল্যান্ড এই এলাকা পর্যন্ত ছড়াই পড়ে। আর এখানে লক্ষণীয় বিষয় হলো যে বেসিলিনাম আক্রান্ত করে ফুসফুসের নিম্ন প্রদেশ একদম নিচ থেকে, এবং সেখানে প্রথম তরল কাশি থাকে এবং ক্রমাগত ভাবে কাশিটা আস্তে আস্তে শুষ্ক অবস্থায় চলে যায়, এবং মাঝামাঝি অবস্থায় যখন যায় তখন এটা আরো বিভিন্ন মানে কক্কাই বা বেসিলেই সংক্রমণ ঘটতে পারে টিউবারকুলিনাম বেসিলিনামের ক্ষেত্রে। তাহলে কি একই সঙ্গে রুগী ক্রমাগত ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্তি টিউবারকুলিনাম বমিনামে আছে, কিন্তু তার চেয়ে অস্থিরতাটা বেশি। টিউবারকুলিনাম বমিনাম এমন একটা ওষুধ, রেস্টলেসনেস কন্ডিশন থাকে, কিন্তু অনেক অনেক খারাপ পরিস্থিতিতেও সহজে তার ক্লান্তি আসে না। তার এনার্জি লেভেলটা যেন একদম সবসময় সারফেসে থাকে। বাট ফ্রম ভেরি বিগিনিং, শুরু অবস্থা থেকেই একটা ক্লান্তিকর অবস্থা বেসিলিনামে থাকে এবং ধীরে ধীরে এটা আরো প্রকট হয়ে ওঠে। স্ট্যানাম মেটালিকাম একটা ওষুধ আছে। স্ট্যানাম মেটালিকামের রোগীতে ফুসফুস থেকে প্রচুর পুষ বিস্তৃত কফ উঠতে আমরা দেখি। আমি স্ট্যানামটা এখনো আলোচনা করিনি, তবে এই রিলেটেড ওষুধগুলো আমি আলোচনা করব পর্যায়ক্রমে। স্ট্যানামেও পুষ বিস্তৃত কফ উঠতে আমরা দেখি। এটাও এই অবস্থার একটা ভালো ওষুধ। স্ট্যানাম মেটালিকামের রোগী প্রচন্ড ক্লান্ত থাকেন। এই ক্লান্তির ক্ষেত্রে পুষ বিস্তৃত কফ, রক্ত পুষ বিস্তৃত কফ, পাশাপাশি এ গ্রেট উইকনেস, এ ডিস্ট্রাকটিভ উইকনেস, এটা স্ট্যানামেও থাকে, আর আমরা বেসিলিনামের মধ্যেও পাই। স্ট্যানাম মেটালিকামের রোগীর বেসিলিনামের চেয়ে তুলনামূলক বেশি ক্লান্তি অনুভব করেন। তাহলে কি স্ট্যানাম মেটালিকাম বেসিলিনামের চেয়ে বেশি ক্লান্ত হন। আমরা যদি কেবল ক্লান্ত অনুভব করার বিষয়টি বিবেচনায় রাখি, যে যে কোনো রোগে খুব ক্লান্ত হয়ে পড়েন, তাহলে স্টারাম মেটালিকাম ও মিউরিটিক অ্যাসিড মানে অ্যাসিড মিউট, যেটা ক্লান্তির ক্ষেত্রে অন্য সব হোমিওপ্যাথিক ওষুধের নেতৃস্থানীয়। তিনটা ওষুধ মনে রাখতে হবে যে একদম জীবন বিধ্বংসী ক্লান্তি। তিনটা ওষুধ। এক নম্বরে হলো অ্যাসিড মিউট, ২ নম্বর হলো স্টানাম মেটালিকাম, এবং থার্ডলি হলো বেসিলিনাম। বেসিলিনামে সাধারণ সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে, ঘন আক্রান্ত হয়, একবার আক্রান্ত হলে সহজে সেরে উঠতে চায় না। টিউবারকুলিনাম বমিনামে কি করে? এটাও সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার টেন্ডেন্সি থাকে। রোগী একবার সেরে ওঠে, একটু ভালো হতে না হতে আবার আক্রান্ত হয়। ব্যবধানটা সূক্ষ্ম ব্যবধান বুঝতে হবে। বেসিলিনামে আক্রান্ত হয়, আক্রান্ত হলে দীর্ঘদিন চলতে থাকে, তিনি আর সুস্থ হতে চান না, সুস্থ হয়ে উঠতে পারেন না। টিউবারকুলিনাম বমিনামের কি? বমিনামেও আছে এরকম সর্দি, একটা সর্দি লাগছে, এই অর্ধা চলে গেছে, এই অধ্যায়টা চলে গেছে, মাঝখানে ৩-৪-৫ দিন ভালো আছেন, আবার তিনি অসুস্থ হয়ে পড়েন, আবার তিনি অসুস্থ হয়ে পড়েন ৩-৪-৫ দিন পরে। মানে একবার সুস্থ হতে না হতেই আবার দ্বিতীয়বার তিনি আক্রান্ত হয়ে যান। তবে মাঝখানে অল্প সময় সুস্থ থাকেন টিউবারকুলিনাম বমিনামে, আর বেসিলিনামে এই সুস্থতা থাকে না। বেসিলিনামের ক্ষেত্রে যেটা হয়, আপনি কতটা উপযুক্ত বা সদৃশ ওষুধ দিলেন। হ্যাঁ, আপনি অনেক ওষুধ খোঁজাখুঁজি করে আপনি সদৃশ একটা ওষুধ দিয়েছেন, ইটস নট ম্যাটার, তাতে কিছু আসে যায় না। ইভেন অ্যালোপ্যাথিক মতে অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ ভালো বাছাই করে অ্যান্টিবায়োটিক দিলেন, এতে তার কিছু আসে যায় না, রোগীর কোনো উন্নতি হবে না। অথবা সেরে ওঠার পরই, সেরে উঠলে খুব টিউবারকুলিনামে ৫-৭ দিন গ্যাপ নেবে। টিউবারকুলিনামে ৫-৭ দিন মানে গ্যাপ থাকবে ভালো হওয়ার ক্ষেত্রে। ভালো মানে সে সুস্থ বোধ করবে। কিন্তু বেসিলিনামে আজকে ভালো হয়েছে, কাল সকাল থেকে আবার শুরু হয়ে যাবে মারাত্মকভাবে, এবং ওই দুর্বলতা তার আর কেটে উঠবে না। ইনফ্লুয়েঞ্জার পরে স্বাস্থ্যের দ্রুত ও ক্রমাগত অবনতি। যেকোনো ধরনের ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভাইরাসের সংক্রমণ বা ফ্লু আক্রান্ত হওয়ার পরে স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হওয়া, এটা একটা এইটা বেসিলিনামের একটা চমৎকার লক্ষণ, মারাত্মক একটা লক্ষণ।
করোনা পরবর্তী সময়ে আমি এই বেসিলিনাম ওষুধটা দুর্বলতার জন্য, শুধু দুর্বলতার জন্য বেসিলিনাম অনেক অনেক রোগীতে আমি প্রয়োগ করেছি এবং আমি সুন্দর সুন্দর রেজাল্ট পেয়েছি। শতাধিক রোগী, তারও বেশি। তাহলে কি কোনো ইনফ্লুয়েঞ্জার পরে যখন স্বাস্থ্যের উন্নতি ঘটে না, একদম বিধ্বস্ত অবস্থায় পড়ে যায়, দীর্ঘকাল ১০, ২০, ২২, ২৫ দিন বা ১ মাস, ১.৫ মাস, ২ মাস কোনোভাবেই ওই ধকলটা কাটিয়ে উঠতে পারেন না, দেন বেসিলিনাম প্রযোজ্য হতে পারে। আপনারা চোখ দিয়ে দেখে নেব। তাহলে এই অবস্থা হয় কাদের? যে মানুষটা যে মানুষটা আসলে প্রকৃতভাবেই রিয়েলি যিনি কনস্টিটিউশনাল বেসিলিনামের অধীন। আমি এখনো ডায়াথিসিসে যাই নাই। আমি ডায়াথিসিসে যাচ্ছি না। কেন যাচ্ছি না এটা আপনারা টিউবারকুলাম বভিনামটা পড়লে ডায়াথিসিস সম্পর্কে, মাইজম সম্পর্কে, টিউবারকুলার অবস্থা সম্পর্কে বিস্তারিত পাবেন। তো আমি ওই দিকটায় যাব না। আমি শুধুমাত্র সেপারেশনটা যে কেন আমরা বেসিলিনামটা স্টাডি করব, কোথায় দরকার, কিভাবে দরকার সেটা দেখে নিবেন আজকে। পুষ-মিশ্রিত কফ বেসিলিনামের একটা উল্লেখযোগ্য লক্ষণ। হোমিওপ্যাথিতে একটা ধারণা আছে, প্রস্রাবের রক্ত আছে বা পুজ আছে, ক্যান্থারিস দাও। ঠিক আমি এইভাবে বলবো, ওটা সঠিক বেঠিক এটা নিয়ে আলোচনা করব না। ঠিক কফের সঙ্গে পুজ যাচ্ছে বা রক্ত মিশ্রিত পুজ যাচ্ছে, আপনি সবার আগে বেসিলিনাম চিন্তা করতে পারেন। এটা একটা মেজর মানে একটা খুব শক্তিশালী একটা লক্ষণ। প্রচুর মিউকোপিউরুলেন্ট ব্রঙ্কিয়াল সিক্রেশন, অর্থাৎ ব্রঙ্কাই থেকে নিঃসৃত মিউকাস বা পুজ মিশ্রিত স্রাব, যা রাতে রোগীর জন্য শ্বাসরোধের হুমকি স্বরূপ দেখা দেয়। মনে রাখতে হবে বেসিলিনামে যে কোনো স্রাবের ক্ষেত্রেই প্রাচুর্য থাকে। প্রচুর ওই মিউকাসের সঙ্গে পুজ মিশ্রিত মিউকাস কফের সঙ্গে বের হচ্ছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে এটা প্রাচুর্য থাকতে হবে। বেসিলিনামে যে কোনো স্রাবের প্রাচুর্য থাকে, আধিক্য না, প্রাচুর্য থাকে, আধিক্যও থাকে। আবার সবচেয়ে বেশি সিক্রিয়েশন, বেশি স্রাব নিঃসৃত হয়, এটা যদি ওই পুজ মিশ্রিত স্পেসিফিক ভাবে না বলি, তাহলে সেটা কিন্তু ডালকা মারা। ওইসব রোগীর জন্য বেসিলিনাম অবধারিত হয়ে পড়ে যাদের অবদমিত দাঁত বা রিংওয়ার্মের ইতিহাস আছে। এই যে চর্মরোগ থাকলেই বেসিলিনাম দেও, এটার অর্থ হলো কি যে রিংওয়ার্ম জাতীয় যে সমস্যাগুলো, এগুলো যখন দেখা দেয় তখন এটা মানুষ সাপ্রেশনের চেষ্টা করে, এটা অবদমন করার চেষ্টা করে। এখন বিভিন্ন ভাবে দেখে শুনে যখন দেখে আর পারে না, তখন হোমিওপ্যাথের কাছে আসে। তখন তখন যে বেসিলিনামটা আমরা প্রয়োগ করি রোগীর সঙ্গে ন্যূনতম সাদৃশ্য আছে এটা দেখে, এবং এটা কজেশন বেসড, যে একটা সাপ্রেশন আছে, রুগীটা অনেকটা টিউবারকুলার ধাতের সঙ্গে, দেন এই সাপ্রেশনটাকে তুলে দিতে হবে। তো এইটা হলো গিয়া যে কজেশন বেসড ব্যবহার, যে আসলে দাঁত রোগ থাকলে বা দাঁত রোগের চাপা পড়া দাঁত রোগের ইতিহাস থাকলে সেখানে বেসিলিনাম ওষুধ হতে পারে। আমরা বেসিলিনামের দাঁত রোগ সহ অন্যান্য চর্মপ্রিয় বিষয় সামনের দিকে অল্প বিস্তর আলোচনা করার চেষ্টা করব। সম্প্রতি আমার দেখা একটা বেসিলিনামের একজন রোগীর কথা বলছি, তারপরে আমরা আবার আলোচনায় যাই। শাহেদ, ছেলেটার নাম শাহেদ, 18 বছর বয়স। মাস 5 আগে নিউমোনিয়া আক্রান্ত হয়ে বাংলাদেশের বিখ্যাত একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। তার ঘাড়ের বাম দিকে লিম্ফ নোড গুলো ফোলা এবং আকারে অনেক বড়। তার ঘাড়ের বাম দিকে লিম্ফ নোড গুলো ফোলা এবং আকারে অনেক বড়। স্পুটাম মানে কফ টেস্টে গ্রাম পজিটিভ ককটাই ও গ্রাম নেগেটিভ বেসিলাই, এই দুটার উপস্থিতি পাওয়া গেছে, এই দুটার উপস্থিতি ধরা পড়ে। এটা ওই বড় হাসপাতাল, যে হাসপাতালের কথা বললাম, ওইখানকার টেস্টের রিপোর্ট। তার স্কাল্পে ছোটবেলা থেকেই সোরিয়াসিস আছে, মানে মাথার মানে ছোটবেলা থেকে সোরিয়াসিস কম বেশি এটা সবসময় থাকে। ফ্যামিলি হিস্ট্রি হলো ওর বাবা ক্রনিক কিডনি, অর্থাৎ কিডনি রোগ, দ্যাট মিনস সিকেডি আক্রান্ত হয়ে মারা যান। তবে এখানে লক্ষণীয় বিষয় হলো অনেক আগে থেকেই, কিডনি রোগে আক্রান্ত হওয়ার আগে থেকেই, এই শাহেদের বাবা কিডনি রোগে আক্রান্ত হওয়ার আগে থেকেই কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন, আমরা যেটাকে লেপ্রসি বলি।
শাহেদের বড় বোনের টিউবারকুলোসিস পজিটিভ, মানে সে টিউবারকুলোসিস আক্রান্ত, তার চিকিৎসা চলছে। শাহেদের টিউবারকুলিন টেস্টের রিপোর্ট, অর্থাৎ মন্টক্স টেস্ট যেটাকে বলে, টিউবারকুলিন স্ক্রিনে যেটা করে এই টেস্ট, এইটাতে টিউবারকুলোসিস পজিটিভ এসেছে। দেখেন নিউমোনিয়া হচ্ছে তার, নিউমোনিয়ার পরে ওই গ্রাম পজিটিভ মানে কক্কাই গ্রাম নেগেটিভ ব্যাসিলাই ধরা পড়েছে। হ্যাঁ, কিন্তু স্পুটামে তার কোনো টিউবারকুলোসিসের কোনো জীবাণু ছিল না, অথচ তার মন্টক্স টেস্ট যেটা স্ক্রিনে করে টিউবারকুলিন টেস্ট, সেইটা পজিটিভ এসছে। স্পুটামে এসিড ফাস্ট বেসিলাই যেটা একটা টেস্ট, এএফবি টেস্ট বলে, এই টেস্টে টিউবারকুলোসিস নেগেটিভ আসছে। বর্তমানে খায়েদের সারা শরীরে পিটিরিয়াসিস হলো ছুলি বা ছোপ যেটাকে বলে, এই পিটিরিয়াসিস আছে মারাত্মক ভাবে। ওটা ওটা শার্টটা খুললে মনে হয় যেন একটা হরিণ, মানে হরিণের গায়ের মতো সারা শরীর, হরিণের শরীরের মতো ডোরা কাটা হয়ে গেছে। চলতি মাসের 2 তারিখ আমি শাহেদের জন্য বেসিলিনাম ব্যবস্থা দিয়েছিলাম। 4 দিনের মাথায় ওষুধটি শাহেদের শরীরে প্রতিক্রিয়া দেখাতে সক্ষম হয়, এবং ও বলছে আমার সমস্যাগুলো একটু বাড়ছে। আমি বলছি দেখ, ও ওষুধ চলুক। আমি M5 থেকে শুরু করেছি। তো যাই হোক, পরবর্তীতে শাহিদ এসছে গত 5 দিন আগে। ওটা এখনো মানে প্রথম ফলো আপের সময় হয়নি। সপ্তম দিক থেকে ও জানিয়েছে আমাকে, সপ্তম মানে 6 দিন পরে, মানে সপ্তম দিন থেকে শাহেদ বেশ সুস্থ বলে নিজে অনুভব করছেন। পরবর্তী ফলো আপের আগেই শাহেদ আমার সঙ্গে দেখা করে তার অবস্থা জানান গত 4 দিন আগে। তিনি ক্রমান্বয়ে প্রতিদিনই, মানে প্রতি মুহূর্তেই তিনি সুস্থতার দিকে যাচ্ছেন বলে মনে হচ্ছে, সুস্থতার দিকে এগুচ্ছে। এই যে শাহেদের যে চিত্রটা আমি বললাম, শাহেদের ছবিটা আমি দেখাতে পারি, আছে আমার কাছে, বাট আমি ঝামেলা করতে চাই না। আচ্ছা, এই যে আহ শাহেদের কথাটা আমরা বললাম, এই রুগীটা বললাম, এটা কিন্তু বেসিলিটামের একটা কনস্টিটিউশনাল রোগ, একদম কনস্টিটিউশনাল রোগ। আরো একটা প্রশ্ন থাকে যে টিউবারকুলোডামের ক্লাসে প্রশ্ন করেছিলেন ক্লাসে পরে, যে একটি টিউবারকুলোসিস থাকলে, টিবি রোগ অ্যাক্টিভ থাকলে সেই ক্ষেত্রে আমরা টিউবারকুলোডামের কোনো প্রিপারেশন, টিউবারকুলোডাম বভিনাম বা বেসিলিনাম এটা ব্যবস্থা দিতে পারে কিনা। দেখেন এখানে শাহেদ কিন্তু পজিটিভ, স্পুটামে পাওয়া যায় নাই, কিন্তু তার মন্টক্স টেস্টে পজিটিভ আসছে। আমি তার জন্য বেসিলিনাম ব্যবস্থা দিয়েছি। সো আর কোনো দ্বন্দ্ব বা সন্দেহ থাকার কথা না। যদিও আমাদের প্রচলিত গ্রন্থগুলোতে, প্রচলিত বইগুলোতে, ঠিক আছে, পুরানো বইগুলোতে, বাংলা বইগুলোতে বিশেষ করে অনেকেই সাবধান করে দিয়েছেন যে টিবি পজিটিভ থাকলে টিউবারকুলিনাম বা বেসিলিনাম দেওয়া যাবে না। কিন্তু আমি দীর্ঘ বছর ধরে এই ওষুধটা ব্যবহার করে আসছি টিবি পজিটিভের ক্ষেত্রে, এবং একটা পর্যায়ে তাদের নেগেটিভ রেজাল্ট পাওয়ার পরে টেস্ট করে তাদের ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে যে আপনি টিবি রোগ থেকে মুক্ত না হলেও নিয়ন্ত্রিত বলে এই কারণে নিয়ন্ত্রিত অ্যালোপ্যাথ গুণ বলে। তবে আমি অফিসিয়ালি ডিক্লেয়ার দিতে পারি না, কেননা চিকিৎসা বিজ্ঞান বলে টিউবারকুলোসিস নিয়ন্ত্রণ করা যায়, নির্মূল করা যায় না। আমি যদি আপনাকে লিখিতভাবে বা অফিসিয়ালি বলি যেটা আপনি মুক্ত হয়ে গেছেন, তাহলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হতে পারে। কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে যে টিবি কখনো ভালো হয় না, এটা নিয়ন্ত্রণে থাকে। যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমাদের দেশেও আছে। আমরা টিউবারকুলোনাম বভিনামের ক্লাসে বলেছিলাম, টিউবারকুলোনাম বভিনাম একটা শীতকাতর ওষুধ। তবে বেসিলিনাম টিউবারকুলাস নোসোর জাত ওষুধ হলেও এটি গরম কাতর। টিউবারকুলোনামের বভিনামের মধ্যে আমরা দেখি এটা শীতকাতর, কিন্তু বেসিলিনামটা গরম কাতর। অন্তত টিউবারকুলোনামের চেয়ে বেশি গরম কাতর। টিউবারকুলোনাম বভিনামের তুলনায় এটা অনেক গরম কাতর। যদি কোনো ব্যক্তি এখন আরেকটা পয়েন্টে আসি, যদি কোনো ব্যক্তি পিটিরিয়াসিস ভার্সিকুলার, অর্থাৎ সুলি বা সোলদাদ যেটাকে বলে, পিটিরিয়াসিস ভার্সিকুলার সংক্রমিত থাকেন, তাহলে তার জন্য যে কোনো সমস্যায়, তার অন্য যে কোনো সমস্যায় থাকুক না কেন, ওই ব্যক্তির জন্য বেসিলিনাম অগ্রগণ্য একটা ওষুধ। বেসিলিনামই লাগবে বিষয়টা সেরকম না, তার জন্য বেসিলিনাম প্রযোজ্য হতে পারে। আমরা এই ওষুধটা আগে চিন্তা করব।
পিটিটিএসিস ভার্সিকুলারকে টিনিয়া ভার্সিকুলার বলা হয়, কেউ কেউ এটাকে টিনিয়া ভার্সিকুলারও বলে থাকেন। এটা এক ধরনের ফাঙ্গাসের সংক্রমণজনিত চর্মরোগ। পিটিটিএসিস ভার্সিকুলারকে আমরা অনেকে ছুলি নামে চিনি, অনেকে আবার এটিকে সৌদাদু বলে থাকেন। মানুষের ত্বকে থাকা মেলাসিজিয়া নামক ছত্রাক এই রোগের জন্য দায়ী। এই ছত্রাকটি সাধারণভাবেই মানুষের ত্বকে থাকে, তবে যারা টিউবারকুলাস মায়াজম বা টিউবারকুলার ডায়াথিসিস আক্রান্ত বা স্পেশালি টিউবারকুলাম বেসিলিনামের কনস্টিটিউশনের অধীন, তাদের ক্ষেত্রে এই এই ছত্রাকটার আধিক্য দেখা দেয়, প্রচুর পরিমাণে বেড়ে যায়, অনেক বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে কি হয়, তাদের সারা শরীর ছেয়ে যায়। এখানে ডাক্তার বার্নেট একটা কথা বলেছেন, তার উদ্ধৃতিতে আমি ব্যবহার করব যে ringworm of the scalp and pityriasis versicolor of the body are indications of tubercular diathesis and that respond to this remedy bacillinum. এই কথাটার অর্থ হলো ডক্টর বার্নেটের মতে মাথার খুলিতে বা স্কাল্পে রিংওয়ার্ম, দাউদ রোগ, দাঁত, আর হলো কি শরীরে পিটিরিয়াসিস ভার্সিকুলার বা ছুলি রোগ, শরীরের যে কোনো জায়গায় হতে পারে বা সারা শরীরে হতে পারে। এটা একটা নির্দেশ করে যে এই রোগীটি টিউবারকুলার ডায়াথিসিসের। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যদি মাথার খুলিতে কোথাও দাঁত রোগ থাকে, একই সঙ্গে রোগীর শরীরে পিটিরিয়াসিস ভার্সিকুলার বা সুলি বা সৌদ রোগ থাকে, আক্রান্ত থাকেন, তাহলে ওই রোগীটা ধরে নিতে হবে সে টিউবারকুলার ডায়াথিসিসের অধীন, এবং তার জন্য অগ্রগণ্য প্রথম ওষুধটাই হতে পারে ব্যাসিলিনাম। অন্য ওষুধ যে হবে না সেটা আমরা বলি না, এটা হোমিওপ্যাথিতে বলা উচিত না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এটা। আমরা যে আলোচিত শাহেদের ক্ষেত্রে আমি দেখেছি যে তার স্কাল্পে সোরিয়াসিস ছিল, দাঁতের মতো এক ধরনের সোরিয়াসিস ছোটবেলা থেকে, আর তার সারা শরীর আচ্ছন্ন, সারা শরীর ছেয়ে গেছে, আচ্ছাদিত পিটিরিয়াসিস ভার্সিকুলারে। তবে আমি শুধুমাত্র এই জিনিসটার উপর বেসিস করেই তাকে টিউবারকুলাম বেসিলিনাম দেই নেই, অন্যান্য বিষয়গুলো বেসিলিনামের সঙ্গে সম্পৃক্ত মানে সদৃশ ছিল। শ্রদ্ধেয় ডক্টর জর্জ ভিদুলকাসের মতে, ডাক্তার বার্নেটের এই মন্তব্যটিকে সঠিক মনে করে সঠিক বলেছেন তিনি। তবে তিনি এও সতর্ক করে দেন যে এটা কোনো বাধা ধরা নিয়ম নাও হতে পারে। তাহলে কি যে ভিদুলকাসের কাছেও এটা সঠিক বলে মনে হচ্ছে, এটা ঠিক আছে, তবে আমরা যেন এটা বাধা ধরা কোনো নিয়ম হিসেবে গ্রহণ না করি। সম্পূর্ণ সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে আমাদের অবস্থানটা থাকতে হবে। অমুকে বলছে, আমি বললাম, আরেকজনে বললো, ইটস নট ফাইনাল। সর্বোপরি হলো আমার নিজের পর্যবেক্ষণ, বিচার বিবেচনা। বেসিলিনামের চর্মপীড়া ও রিংওয়ার্মে আক্রান্ত রোগীর সঙ্গে প্রতিটি ক্ষেত্রে অবশ্যই টিউবারকুলাম বোভিনামের তুলনা করা জরুরি। আমরা টিউবারকুলাম বোভিনামের তুলনাটা করে নেব, কেননা এই দুটি ওষুধের প্রেক্ষাপট এক, কিন্তু রোগীর অবস্থা, রোগের লক্ষণ, প্যাথোলজিতে ভিন্নতা আছে। আমি সংক্ষেপে এই ওষুধ দুটির পার্থক্য তুলে ধরার চেষ্টা করব। এতে আলাদাভাবে উভয় ওষুধের ক্ষেত্র শনাক্তকরণ সহজ হবে বলে আমি মনে করি। টিউবারকুলামের বোভিনামের ক্রিয়া প্রকাশিত হয় রোগীর গলা ও কণ্ঠনালীকে কেন্দ্র করে, এটা আমি আগে বলেছি। বিশেষ করে লাং বা ফুসফুসের উর্ধ্বাংশকে কেন্দ্র করে এটার ক্রিয়া প্রকাশ পায়। ফলে সাধারণ শ্বাসকষ্টে রোগীর শুকনো প্রকৃতির কাশি থাকে, তাতে কোনো ক্রমেই কফের আধিক্য থাকে না। করোনা পরবর্তীতে আমরা এরকম প্রচুর রোগী পেয়েছি যাদের বেশিরভাগ রোগীর জন্য টিউবারকুলাম বোভিনাম দ্বিতীয় হচ্ছে, এখনো দিচ্ছি। আবার একটা পোর্শন পাচ্ছি
যাদেরকে টিউবারকুলাম বেসিলিনাম ওষুধটা দিতে হচ্ছে। উভয় ওষুধই টিউবারকুলার বা টিউবারকুলাস দোষ নাশক। আমরা জানি টিউবারকুলার বা টিউবারকুলাস অবস্থাটি হলো একাধিক মায়াজবের মিশ্রণে বিশেষ একটা অবস্থা। তবে টিউবারকুলাম বভিনামকে টিউবারকুলো সিফিলিটিক গুণ সম্পন্ন বলা যায়। একাধিক মায়াজব আছে, তবে এখানে বভিনাম যেটা সেটা হলো সিফিলিটিক মায়াজবের আধিক্য বা প্রাধান্য থাকে। অর্থাৎ এই ওষুধটিতে সিফিলিটিক প্রবণতার আধিক্য থাকে। পক্ষান্তরে বেসিলিনাম হচ্ছে টিউবারকুলো সাইকোটিক গুণ সম্পন্ন একটি ওষুধ। এটিতে সাইকোটিক প্রবণতার আধিক্য থাকে। ত্বকের ওপর উভয় ওষুধের বেশ ভালো দখল আছে। বেসিলিনাম বভিনাম দুইটারই ভালো দখল আছে ত্বকের উপরে। যে স্কিন ডিজিজ থাকলেই এখানে আপনি বেসিলিনাম নির্ধারণ করবেন নো, এটা গ্রহণযোগ্য না। ওই যাদের সঙ্গে আলোচনা করে আমি জেনেছি না, ওটা গ্রহণযোগ্য না। বেসিলিনামের চর্মপীড়াগুলো বৃত্তাকার দাঁত রোগের মতো রসযুক্ত থাকে। এগুলো সাধারণত শিরার কাছাকাছি প্রকাশিত হয়। সাইকোসিসের আধিক্য থাকার কারণে এমন হয়ে থাকে। সাইকোটিক প্রবণতাযুক্ত চর্মপীড়াগুলো দেখতে বৃত্তাকার ও রসযুক্ত হয়ে থাকে, মানে সিক্রিয়েশন থাকে বেশি। অত্যাধিক কলতানি বা পুজ নিঃসৃত হয়। পক্ষান্তরে টিউবারকুলাম বভিনামের ত্বকের উদ্ভিদগুলো অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজে ভাঁজে দেখা দেয়। এগুলোর এই ক্ষতগুলোর কাছাকাছি জায়গায় রক্তের উচ্ছ্বাস থাকে, লালচে ধরনের হয়, ফলে এগুলো দেখতে লালাভাব বা হালকা রক্তবর্ণের হয়। চর্মপীড়াগুলো থাকে শুকনো প্রকৃতির, খসখসে, প্রচুর চুলকানি যুক্ত, কখনো কখনো ব্যথাযুক্ত হতে পারে। রক্তক্ষরণে, রক্তের অন্তঃক্ষরণে ক্ষতের চারপাশে লালাভাব সৃষ্টি হওয়া টিউবারকুলাম বভিনামের নির্দিষ্ট লক্ষণ। পক্ষান্তরে নাকের চারপাশ বিবর্ণ হয়ে যাওয়া, নাকের চারপাশটা বিবর্ণ হয়ে যাওয়া, দেখতে ঠিক বাদুড়ের না, বাদুড়, কলা বাদুড়, কলা বাদুড় আমরা সবাই চিনি। বাদুড়, বাদুড়ের নাকের চারপাশে একটা একটা স্পট থাকে, হলদে একটা স্পট থাকে। যাই হোক, দেখতে দেখতে বাদুড়ের নাকের মতো হয়ে যাওয়া বেসিলিনামের একটা সুনির্দিষ্ট লক্ষণ। এখন কথা হলো সব রোগীতে যে এই লক্ষণটা আমরা পাবো, বিষয়টা সেরকম না। সব রোগীতে বিদ্যমান থাকবে না এটা, কিন্তু যার থাকবে তার জন্য আমরা বেসিলিনাম চিন্তা করবো। দুঃখিত। বেসিলিনাম সম্পর্কে বলা হয়ে থাকে উম্মদ রোগী, উন্মাদ রোগী, পাগল। যখন পিটিরিয়াসিস আক্রান্ত থাকেন, অর্থাৎ সুলি রোগ আক্রান্ত থাকেন, তখন বেসিলিনাম উভয় দোষকে সারিয়ে তুলতে সক্ষম হয়। এটা অনেকেই বলেছেন যে পাগল একই সঙ্গে তার সুলি আছে, এই অবস্থায় বেসিলিনাম সুলিও ভালো করবে আর তার পাগলামিও ভালো করবে। এক্ষেত্রে বিশেষ কিছু বিষয় আমাদের পরিষ্কার ধারণা থাকা জরুরি। আসলে কি সব পাগল ভালো হবে? উন্মাদনা, বিশেষ করে সিজোফ্রেনিয়া জনিত উন্মাদনায় আক্রান্ত সকল রোগী আরোগ্যযোগ্য নয়। আমার হাতে অনেক সিজোফ্রেনিয়া রোগী ভালো হয়েছে এবং অনেক রোগীকে আমি বলে দিয়েছি যে ওনার অভিভাবকদের যে এটা আরোগ্যযোগ্য নয়। এই ধরনের রোগীর অবস্থার বিভিন্ন মানে বিভিন্ন ধাপ আছে। সিজোফ্রেনিয়া বা এই মানসিক রোগগুলোর বিভিন্ন স্টেজ আছে, স্টেট আছে, বিভিন্ন ধাপ আছে। আপনারা আপনার যে বিশেষ যে রোগীটি যদি একেবারে শেষ ধাপের হয়ে থাকেন, তাহলে আপনি তার আরোগ্য প্রত্যাশা করতে পারেন না। তবে বেশ কিছু উন্মাদনায় আক্রান্ত রোগীর ক্ষেত্রে সফলতা আসতে পারে। আর কোনটা আক্রান্ত হবে না, আমরা এই বিভিন্ন ওষুধের যে উন্মাদ রোগী নিয়ে আমি একটা সেশন নেব। কারণ অনেক উন্মাদ রোগীর এক্সপেরিয়েন্স আমার কাছে আছে। অনেক, অনেক, অনেক ২-৩০০ রোগীর এক্সপেরিয়েন্স আছে। ওটা যদি আমি মোটামুটি সংকলনটা তৈরি করতে পারি তাহলে এটা নেব। যে কোন রোগীটা ভালো হবে, কোনটা হবে না, ইত্যাদি, ইত্যাদি। কোন ব্যক্তি কোন সময় টিউবারকুলোসিসে আক্রান্ত হয়েছিলেন, মানে হিস্ট্রি আছে, টিবি আক্রান্ত হয়েছেন। এমন ইতিহাস আছে যে তিনি টিবি আক্রান্ত হয়েছেন। অ্যালোপ্যাথিক চিকিৎসার মাধ্যমে তার টিবি রোগ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। অথবা অ্যালোপ্যাথিক চিকিৎসকেরা তার রোগটি নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে বলে ডিক্লার করেছে, ঘোষণা করেছে।
অথবা টিবি আক্রান্ত হয়েছেন তার নিশ্চিত হওয়ার পর তিনি কোনো ধরনের চিকিৎসা গ্রহণ করেননি, অথবা অ্যালোপ্যাথিক চিকিৎসা গ্রহণ করার পরে মাঝপথে উনি চিকিৎসা থেকে বেরিয়ে আসছেন, ওষুধের কষ্ট উনি সহ্য করতে পারেননি। এমন অবস্থায় ওই রোগী ওই ব্যক্তির ওষুধ বেছে নিলাম, এখানে কিন্তু টিউবারকুলোনাম কার্যকর হবে না। কোনটা যেই বারবার মানে সে মানে প্রতিরোধ করার চেষ্টা করেছেন, পারেননি, একটা পর্যায়ে তিনি আক্রান্ত হয়ে গেছেন। তখন কি এটা তো ১ম দিকে টিউবারকুলোনাম বভিনাম থাকলেও এটা আস্তে, আস্তে ফুসফুসের গভীরের দিকে যেতে থাকে। যখন ওটা নিম্ন অঞ্চলে চলে যায় তখন আর টিউবারকুলোনাম বভিনামের কাজে মানে কার্যকারিতা থাকে না। তখন বেসিলিনাম। যদিও টিউবারকুলোনাম বভিনাম বেসিলিনামের চেয়ে অনেক শক্তিশালী ওষুধ। মূলত হওয়া উচিত ছিল বেসিলিনামের শক্তিশালী ওষুধ। কারণ এটার মধ্যে সাইকোটিক টেনডেন্সি আছে। কিন্তু সাইকোসিসের প্রভাব আছে, অত প্রবল না। আর টিউবারকুলোনাম বভিনাম সিফিলিটিক প্রবণতা বেশি থাকে যদিও, কিন্তু সোরা সাইকোসিস ২ টাও শক্তভাবে থাকে। আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। এসব ক্ষেত্রে অনেক সময় রোগী কনস্টিটিউশনাল ওষুধ বেসিলিনাম নাও হতে পারে। ওই যে বললাম যে রোগীর কনস্টিটিউশন বেসিলিনাম নাও হতে পারে। এটা ডায়াথিসিসগত কারণে তিনি আক্রান্ত হয়ে গেছেন এবং এটা তার ফুসফুসের উপরের স্তর থেকে আস্তে, আস্তে নিচের দিকে নামে। টিউবারকুলোসিসটা কখনই একদম গভীর থেকে আক্রান্ত হয় না। এটা আসলে উপর থেকে আক্রান্ত হতে, হতে নিচের দিকে নামে। এই টেনডেন্সিটা। এটা হলো আস্তে, আস্তে গভীরে খনন কার্য করতে থাকে। কি হয় ১ম টিউবারকুলোসিস এর টেনডেন্সি আছে, তখন হয় টিউবারকুলোনাম বভিনামের অধীনে আছে। এই রোগটা বিকশিত হয় নাই। বিকশিত হতে, হতে সে গিয়ে একদম মানে প্লুরা থেকে ফুসফুসের একদম গভীরতম অঞ্চল থেকে ডেভেলপ করে। যদি অবস্থাটা এমন হয়ে যায় যে ওইখানে গিয়ে ডেভেলপ করছে তাহলে সেটা বেসিলিনাম। এর আগে যে লক্ষণগুলো এগুলো হতে পারে টিউবারকুলোনাম বভিনাম থাকতে পারে। অর্থাৎ তার এই যে কনস্টিটিউশনাল ওষুধটির লক্ষণগুলো কোন সময় তার অন্য কনস্টিটিউশন মানে উ মানে হয়তো তার কনস্টিটিউশনাল যে অন্য কোনো কনস্টিটিউশন আছে, অ্যা লক্ষণগুলো বর্তমানে সারফেস এ থাকে। তখন তাকে আগে যেমন সে ক্যালকেরিয়ার হতে পারে বা অন্য কোনো ফসফরাসের হতে পারে। তার কনস্টিটিউশনাল ওষুধটার ব্যবস্থা দিয়ে নিতে হবে। আগে এছাড়া প্রায় সব ক্ষেত্রেই বেসিলিনাম হবে ওপেনার রেমেডি। যেমন একটা ফসফরাসের রোগী উনি যদি আ টিউবারকুলোসিস আক্রান্ত হইয়া চিকিৎসা করে নাই বা অপচিকিৎসার কারণে অনেক গভীর অবস্থা হয়ে গেছে এবং ফুসফুসের নিম্ন অঞ্চলে আক্রান্ত হয়ে গেছে এবং ফসফরাসের লক্ষণ গেলাম কেন বুঝলাম না। যাই হোক আমরা কি বলছিলাম একটু খেইটা ধরাই দেন। বুঝছি আমি একাই মনোযোগী আর কেউ মনোযোগী না। তাহলে কি কনস্টিটিউশনাল ওষুধের কথা বলছিলাম। যে কনস্টিটিউশনাল ওষুধটা যদি সারফেসে থাকে তখন আমাদের সারফেসে থাকা মানে হলো ওই তার অন্য কোনো কনস্টিটিউশন এইটার লক্ষণগুলো অ মানে প্রকাশিত আছে। তখন কনস্টিটিউশনাল ওষুধটা আমাদের দিতে হবে। দিয়ে তারপরে আমরা বেসিলিনামে যাবো। এছাড়া প্রত্যেকটা ক্ষেত্রেই কজেশনাল বা ডায়াথিসিস গঠিত বিষয়গুলো সব ক্ষেত্রে বেসিলিনাম ওপেনার ওষুধ হিসেবে ব্যবহৃত হবে। অনেকে প্রশ্ন তোলেন, অ্যাক্টিভ টিউবারকুলোসিস এর ক্ষেত্রে বেসিলিনাম বা টিউবারকুলোনাম প্রয়োগ করা যাবে কিনা? এটা আমি আগেই বলেছি যে আজকেও মানে ওই যে শাহেদ নামে যে রোগীটা এটাকেও আমি ওইভাবে দিয়েছি। যে হ্যাঁ, অ্যাক্টিভ তারপর আমি টিউবারকুলোনাম বেসিলিনাম দিয়েছি এবং সে বেনিফিট পাচ্ছে। আমি আশাবাদী ও একদম সুন্দর স্বাস্থ্য ফিরে পাবে। টিউবারকুলোসিস এর পারিবারিক ইতিহাস থাকলে বিশেষ করে বাবা-মা, একই মায়ের গর্ভজাত ভাই-বোন বা একই বাবার ঔরসজাত ভাই-বোন এদের মধ্যে যদি কারো টিউবারকুলোসিস হয়ে থাকে তবে তা পারিবারিক ইতিহাস হিসেবে গণ্য হবে এবং এই ধরনের রোগীর চিকিৎসার কোনো না কোনো পর্যায়ে টিউবারকুলোনাম বভিনাম অথবা বেসিলিনাম প্রযোজ্য হবেই হবে। আপনি ফিনিশার হিসেবে দিলেও এই ওষুধটা আপনাকে দিতে হবে। নাহলে ওই ধারা থেকে রোগীকে বের করে আনা কোনোভাবেই সম্ভব না। আবার পরিবারের দূরবর্তী সদস্য যেমন নানা-নানী, দাদা-দাদি এদের মধ্যে কেউ টিবি আক্রান্ত হয়েছেন।
এমন ইতিহাস থাকলে টিউবারকুলোনাম বা বেসিলিনাম প্রযোজ্য হতে পারে। পরিবারের আরো দূরবর্তী কোনো সদস্যের টিবি আক্রান্তর ইতিহাস থাকলেও টিউবারকুলোনামের কোনো একটি প্রস্তুতি প্রযোজ্য হতে পারে। সেক্ষেত্রে গভীরভাবে রোগী পর্যবেক্ষণে গভীরভাবে মনোযোগী হতে হবে। তখন আপনার হিসাব করতে হবে, যেমন দাদা বা দাদার পরদাদা, মানে দাদার বাবা, বড়দাদা, বড় বাবা বলি আমরা। তো তার টিউবারকুলোসিস হয়েছিল। দেন আপনার হিসাব করতে হবে সে কত বছর বয়সে টিবি আক্রান্ত হয়েছে। যদি দেখা যায় যে তরুণ বয়সে উনি টিবি আক্রান্ত হয়েছেন, তো ধরতে হবে যে তাহলে দাদার মধ্যে এটা সক্রিয়ভাবে ছিল। এবার দাদার যদিও আক্রান্ত হয়নি, তো তার মধ্যে বাবার মধ্যে সক্রিয়ভাবে আসতে পারে। আর যদি দেখা যায় যে হ্যাঁ, দাদার বাবার ছিল, সেটা তার ৮০-৯০ বছর বয়সে, তাহলে ওটা অ্যালাউ না করলেও যথেষ্ট। এর কারণ হলো যে যদি খুব শক্তিশালী ভাবে থাকতো তাহলে অল্প বয়সেই তাকে কুপোকাত করে ফেলতো। কিন্তু সেটা পারেনি। তার মানে এই মায়াজমটার প্রভাব অত বেশি না। ক্যান্সারিয়াস মায়াজমের ক্ষেত্রেও যে আমরা জিজ্ঞেস করি যে ফ্যামিলিতে ক্যান্সার আছে কিনা? আমার দাদাকে ক্যান্সার দেখা দিয়েছিল। তার যখন ৭৮ বছর বয়স বা তার যখন ৮২ বছর বয়স, তখন তার প্রোস্টেট ক্যান্সার দেখা দিয়েছিল। ইটস নট ম্যাটার। ক্যান্সারিয়াস একটা টেনডেন্সি আছে, সেটা খুব মৃদু। আর যদি এটা শক্তিশালী ভাবে থাকতো তাহলে তার যৌবনই তাকে কাত করে দিত। এবং সেই ক্ষেত্রে আমাদের নাক, চোখ, কান সব সজাগ রাখতে হতো। আপনার কাছে যদি এমন কোন রোগী আসেন, যিনি অভিযোগ করেন যে তিনি ঘন, ঘন বুকে অর্থাৎ ফুসফুসে সংক্রমণের শিকার হন, তাহলে ওই রোগী বেসিলিনাম বা টিউবারকুলোনাম বভিনাম পাওয়ার দাবি রাখেন। ১ম ব্যবস্থাপত্রী। কনস্টিটিউশন যা থাক, ইটস নট ম্যাটার। আমার মেথড অনুযায়ী আমি এটা করি। আপনাদের যে মানতে হবে বিষয়টা এরকম না। বারবার সংক্রমিত হচ্ছে। লাং ইনফেকশন, ফুসফুসে ইনফেকশন। তাহলে আমি তখনই টিউবারকুলাস মাইজমটাই আমি ধরে নিই। রোগী বলতে পারে না। রোগী জানে না যে টিউবারকুলাস মাইজমটা কি, টিউবারকুলার মাইজমটা কি। এটা একটা মারাত্মক সাক্ষী হলো এই যে ঘন, ঘন উনি আক্রান্ত হচ্ছেন। আমাদের বুঝতে হবে রোগীর বুকের সংক্রমণটির ধরন। বুঝতে হবে কাকে টিউবারকুলোনাম বভিনাম আর কাকে বেসিলিনাম দিতে হবে। আজকের আলোচনার বিভিন্ন অনুচ্ছেদে ছোট, ছোট করে এ নিয়ে কত কথা বলেছি। খুব ছোট, ছোট করে। সামনের দিকে হয়তোবা এই বিষয়গুলো আসবে। কারো শরীরে একাধিক গ্রন্থি স্ফীত থাকে। একই সঙ্গে concomitant হিসেবে ক্রমবর্ধমান ক্লান্তি থাকে। তাহলে তার জন্য বেসিলিনাম প্রযোজ্য। লিম্ফ নোড গুলা স্ফীত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, বড় হয়ে গেছে। এগুলোর এক্টিভিটিস ঠিকভাবে চলছে না। পাশাপাশি ক্রমান্বয়ে রোগী দুর্বল, দুর্বল, দুর্বল আর দুর্বল। জীবন বিধ্বংসী দুর্বলতা আমি বলে থাকি। দেন তার জন্য আপনি বেসিলিনাম চিন্তা করবেন। বেসিলিনামের ব্যবস্থাপত্র দেওয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ওষুধটি যখন কনস্টিটিউশনালি প্রযোজ্য হয়, তখন তার কোনো কথা নাই যে এটা কনস্টিটিউশনাল ওষুধ। আপনি দিতে পারেন। এর বাইরে বেসিলিনাম ব্যবস্থা দিতে রোগীর বর্তমান অবস্থার চেয়ে রোগের ইতিহাস বেশি প্রাসঙ্গিক এবং গুরুত্বের সঙ্গে রোগের ইতিহাসকে অগ্রাধিকার দিতে হবে। আর কোনো কিছু নাই। যে রোগের ইতিহাস, তার কি, কি রোগ আক্রান্ত হয়েছে, কবে হইছে এবং কোন, কোন অর্গান তাকে তার ধরেছে। আপনার মূত্রথলির টিউবারকুলোসিস, স্টোমাকের টিউবারকুলোসিস মানে ইন্টেস্টাইনাল টিবি যেটাকে বলে। এই ধরনের শরীরের নিম্ন অঙ্গের যে টিউবারকুলোসিস গুলো, এগুলোর জন্য আপনি বেশিরভাগ সময় চিন্তা করবেন বেসিলিনাম। মূত্রথলি, মূত্রথলি টিউবারকুলোসিসের সঙ্গে সাইকোসিসের প্রাধান্য থাকবে বেশি। সো ওইটা টিউবারকুলোনাম বভিনাম হবে না, কখনোই হবে না। আর সাইকোসিসের জায়গাই হলো মূত্রথলি, প্রজনন তন্ত্র ইত্যাদি, ইত্যাদি নিচের দিকের জায়গাগুলো। তো বেসিলিনাম চিন্তা করতে হবে। যদি ডায়াথেসিস গতভাবে, আর কনস্টিটিউশন হলে তো আগেই বলেছি এই ওষুধটার কনস্টিটিউশনটা এরকম। দেখবেন আপনারা কালকে থেকেই পাবেন, অনেকে পাবেন। পাইলে আপনারা জানায়েন। ভালো লাগবে, নিজের কাছে ভালো লাগবে আমার। আমি আশা করি আজকের এই টিউবারকুলোনাম বেসিলিনাম আলোচনা করার পরে অনেকেই টপাটপ কিছু রুগী পেয়ে যাবেন। যে রুগীগুলা আপনাদের মিস হইতো আগে।
মিস হয়ে যেত বা অনেক চেষ্টা করতে হতো। হৃদুল কাছ আরেকটা পরামর্শ দিয়েছেন, যখনই কোনো রোগীর যক্ষ্মা বা টিবির ইতিহাস পাওয়া যায়, এই স্ট্রেট কাট কথা, মারাত্মক কথা। যখনই কোনো রোগীর টিবি বা যক্ষ্মার ইতিহাস পাওয়া যায়, তখন সহগামী লক্ষণগুলোর উপর নির্ভর না করে যক্ষ্মা সন্দেহ করুন এবং বেসিলিনামের কথা ভাবুন। এটা মাথায় বাড়ি দেওয়ার মতো কথা না। যে আপনি ইতিহাস পাইছেন যে হ্যাঁ যক্ষ্মা ছিল তার এটা কনফার্ম। তো কোনো দিক চাওয়া লাগবে না। ঠাস করে মাথায় বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ বেসিলিনাম দিতে হবে। কত বড় অভিজ্ঞতা থাকলে এরকম একটা কথা বলতে পারেন? যক্ষ্মার ইতিহাস আছে? নো। ডাইরেক্ট বেসিলিনাম। হোয়াট? এটা কেন? আরে আমরা তো বলছি যক্ষ্মার ইতিহাস থাকলে টিউবারকুলিনামও দরকার হয়। যক্ষ্মা চলমান অবস্থায় যখন তার আপার রেসপিরেটরি সিস্টেমটা আক্রান্ত থাকে, তখন টিউবারকুলিনাম দরকার হয়। কিন্তু এটা অবদমনের চেষ্টায় বা মানে এটা কন্ট্রোলড হয়ে গেছে, নিয়ন্ত্রিত হয়ে গেছে। এই অবস্থায় টিউবারকুলিনাম, বমিনাম কোনো কাজ করবে না এবং করবে না। কেন? এটা নিয়ন্ত্রণ করছে ঠিক কিন্তু ও আরো ডিগিং করতেছে, খনন করতেছে। উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। আর যখনই সে লোয়ার লাংকে আক্রান্ত করবে, হাইসিসের ক্ষেত্রে আমি বলছি, লোয়ার লাংকে আক্রান্ত করবে, তখন সে ওই মেজাজে চলে আসবে। সেই মেজাজটা কি? বেসিলিনামের মেজাজ। বেসিলিনামের ধাঁচে চলে আসবে। এই জন্য জর্জ ভিতর কাছের কথাটা মুখস্থ করলে হবে না, এটা বুঝতে হবে। ভিতর কাছ বলছেন, যদি যক্ষ্মা রোগের ইতিহাস পাওয়া যায়, তখন সহগামী লক্ষণগুলোর উপর আর কোনো নির্ভর করার দরকার নেই। কোনো কিচ্ছু দরকার নেই। যক্ষ্মা সন্দেহ করুন এবং বেসিলিনামের কথা ভাবুন। আমি একটা বিষয় আবার উল্লেখ করব, যা আমি বলেছি আবার উল্লেখ করব। বেসিলিনাম সক্রিয় যক্ষ্মা রোগীর ক্ষেত্রে চমৎকার ক্রিয়া দেখাতে সক্ষম যদি রোগটি পুরাতন হয়। আর সক্রিয় যক্ষ্মা রোগে যদি রোগটার অবস্থা তরুণ অবস্থা আমরা দেখি এবং সেটা ডিগিং করে নিচের দিকে যায়নি, আপার রেসপিরেটরি সিস্টেমের মধ্যেই সে ঘোরাফেরা করতেছে থাইসিসের ক্ষেত্রে, সেক্ষেত্রে টিউবারকুলিনাম বমিনাম। আর যখন এটা পুরাতন হয়ে যাবে, নিচের দিকে চলে যেতে শুরু করে, সক্রিয় অবস্থায় নিচে চলে গেছে অলরেডি, রক্ত পুষ মিশ্রিত কম বেরোচ্ছে, দেন বেসিলিনাম। আমি মনে করি এখানে কথিত আছে যে তীব্র ও তরুণ যক্ষ্মা রোগীর চেয়ে পুরাতন ও গভীর যক্ষ্মা রোগীর ক্ষেত্রে বেসিলিনাম ভালো কাজ করে। আসলে এই ধারণাটাও মানে হ্যাঁ বহুলাংশে ঠিক, আবার এটা যে পুরোপুরি ঠিক এটা আমি মনে করি না। বরং প্রযোজ্য হলে, ওষুধটা যদি প্রযোজ্য হয়, কিন্তু রোগটা তরুণ অবস্থায় আছে, কিন্তু কনস্টিটিউশন হলো গিয়া যে আপনার বেসিলিনাম, তখন কি করবেন? আপনি কেন টিউবারকুলিনাম দিবেন? তো সেই ক্ষেত্রে আপনাকে বেসিলিনাম দিতে হবে। দেখেন মজার বিষয় যে অনেক মনীষীরা বলছেন যে পুরাতন রোগটা যখন পুরাতন হয়, তখন বেসিলিনাম দরকার হয়। এর আগে টিউবারকুলিনাম। আমি মনে করি যে তরুণ অবস্থায়ও যদি কনস্টিটিউশনটা যদি আপনার বেসিলিনাম হয়, তাহলে কেন আমি টিউবারকুলিনাম দেবো? তখন বেসিলিনামই ওষুধ। এই বিচার বিবেচনাগুলো আমাদের করতে জানতে হবে এবং হিসেব নিকেশ করতে হবে। এটা তো বই পড়ে মুখস্থ করেই হয় না। আমাদের চিন্তা শক্তিকে প্রসারিত করতে হবে। চিন্তার দুয়ার খুলে দিতে হবে। না হলে ঝামেলা হবে। সক্রিয় থাইসিসে ফুসফুসের যক্ষ্মা যেটা, বেসিলিনামের প্রধান বিবেচ্য বিষয় হলো ফুসফুস থেকে অতিরিক্ত পরিমাণে পুজযুক্ত রক আ পুজ এবং রক্তস্রাব হওয়া, পুজযুক্ত রক্ত বের হওয়া, দ্রুত ফুসফুসের পেশির ক্ষয় হতে থাকা, রোগীর ভীষণ ক্ষুধাহীনতা ও রাত্রিকালীন বল ক্ষয়কারী প্রচুর ঘাম বিদ্যমান থাকা। অ্যাক্টিভ টিউবারকুলোসিস এর ক্ষেত্রে এই জিনিসগুলো বিদ্যমান থাকলে তখন একমাত্র ওষুধ হোমিওপ্যাথিতে বেসিলিনাম। আপনি যত চেষ্টা করেন কোন পণ্ডিতই কাজে খাটবে না। এটা আবার ডজন, শত বলব না, ডজন প্রমাণ এবং এটার সরাসরি অভিজ্ঞতা আমার আছে। অনেক, অনেক মানে টিউবারকুলোসিস পজিটিভ রোগী আমি সারিয়ে তুলতে সক্ষম হয়েছি। তাহলে কি থাকবে? ফুসফুসের পেশি ক্ষয় হতে, রোগীর ভীষণ ক্ষুধাহীনতা,
রাত্রিকালীন বল ক্ষয়কারী প্রচুর ঘাম বিদ্যমান থাকা, ফুসফুস থেকে অতিরিক্ত পরিমাণে ওই যে আধিক্য থাকতে হবে, প্রাচুর্য থাকতে হবে কিসের? পুজ এবং রক্ত, এই দুটোর প্রাচুর্য। পুজ থাকাটা হলো গিয়া বেশি এসেনশিয়াল, অর্থাৎ পুজ থাকার অর্থ হলো যে রোগটা পুরাতন হয়েছে। তরুণ অবস্থায় রক্তক্ষরণ হবে, কিন্তু যখন পুরাতন হয় তখন পুজ সিক্রিয়েশন হয়। সক্রিয় টিউবারকুলোসিসে যখন ফুসফুস প্রাথমিকভাবে আক্রান্ত হয় এবং শ্লেষ্মা নিঃসরণের আধিক্য থাকে, তখন টিউবারকুলিনাম ও বেসিলিনাম উভয় ওষুধই নির্দেশিত হতে পারে, তবে শ্লেষ্মার আধিক্যে বেসিলিনামই অধিকতর প্রযোজ্য। তাহলে কি ওই কথা আমি আগে বলে গেছি যে প্রাথমিক অবস্থায় দুটো ওষুধই হতে পারে, কিন্তু যদি দেখি কপটা প্রচুর পরিমাণে যাচ্ছে যে হিসাবের বাইরে, তখন বেসিলিনামই প্রযোজ্য। এখন আমরা একটু অন্যদিকে যাই, যে চোখের পাতার কিনারায় এক ধরনের একজিমা, যা থেকে মাছের আঁশের মতো আঁশ ওঠে, রাতে ও ঠান্ডা বাতাসে বৃদ্ধি পায়। এই ধরনের একজিমার পেছনে শক্তিশালী টিউবারকুলাস প্রবণতা সক্রিয় থাকে। যেসব ব্যক্তি এই ধরনের একজিমায় আক্রান্ত, তাদের চিকিৎসায় টিউবারকুলিনাম, বভিনাম, বেসিলিনাম এ দুটি ওষুধের যে কোনো একটি প্রযোজ্য হতে পারে। যদি একজিমা ক্ষেত্রের মধ্যে মানে একজিমার মধ্যে বা চোখের পাতার কিনারা ধরে ছোট ছোট লাল রঙের দানাদার পলিসেল দেখা যায়, তাহলে টিউবারকুলিনাম, বভিনাম ওষুধ হবে। বাকি সব ক্ষেত্রে আপনি বেসিলিনাম চিন্তা করতে পারেন। ওই দানাদার ফলিসেল মানে ছোট ছোট দানাদার, ওই যে একজিমা ক্ষেত্রের মধ্যে যে ফলিসেল গুলো যদি রক্ত অভাব লাল রঙের দানাদার ফলিসেল থাকে, তাহলে টিউবারকুলিনাম, বভিনাম, আর বাকি সব ক্ষেত্রেই বেসিলিনাম একমাত্র ওষুধ। এই যে আমরা আলোচনা করতেছি, কথা বলতেছি, এই দুই ভাই, দুইটা নসট, একই ধরনের। আচ্ছা যাই, দুটো নসটই ঘুমের মধ্যে দাঁত কাটার লক্ষণটা আছে, রোগীর ঘুমের মধ্যে দাঁত কাটে। তবে টিউবারকুলিনাম, বভিনামের চেয়ে বেসিলিনামে এই লক্ষণটি কম গুরুত্বপূর্ণ। আবার টিউবারকুলিনাম, বভিনামে কুকুর বিড়ালের ভীতি আছে, বেসিলিনামে কুকুর বিড়ালের ভীতিটা আছে প্রকট। টিউবারকুলিনামে বিড়ালের ভীতি বেশি, কুকুর ভীতির সাথে টিউবারকুলিনাম, বভিনামে কুকুর ভীতির চেয়ে বিড়াল ভীতিটা বেশি। এইটা আমরা অনেকে জানি না, এটা নতুন করে নোট ইট প্লিজ। বিড়াল ভীতি বেশি, নট অনলি বিড়াল, ওই ধরনের লোমশ জিনিস দেখতে পারে না, কম্বল দিতে পারে না। টিউবারকুলিনাম, বভিনাম অনেক রোগী আমি পেয়েছি, কম্বল ইউজ করতে পারে না। বেসিলিনাম অবশ্যই যক্ষা পূর্ববর্তী একটা শীর্ষস্থানীয় ওষুধ হিসেবে বিবেচিত হতে পারে। যখন রোগী ক্রমাগত মাংস ক্ষয় হয়ে থাকে, শরীরের ওজন দ্রুত হ্রাস পায়, রাতে প্রচুর ঘাম হয়, বল ক্ষয়কারী ঘাম, মারাত্মক পর্যায়ের ক্ষুধাহীনতা থাকে, একই সঙ্গে তার শরীরের গ্রন্থিগুলো বা গ্ল্যান্ডগুলো স্ফীত হয়ে যায়, ফুলে যায়, হাতের তালু সবসময় ভেজা এবং স্যাঁতস্যাঁতে থাকে, ময়শ্চারাইজ বেশি থাকে, ঠান্ডা ও পায়ের তলায় হাতের তালু স্যাঁতস্যাঁতে থাকে, ঠান্ডা ঠান্ডা থাকে এবং পায়ের তলায় ঘাম দিতে, হাতে এবং পায়ের তলায় ঘাম দিতে থাকে। এটা মুখস্থ ওষুধ দেয় সবাই, সাইলিশিয়া নো। হাইপার হাইড্রোসিস বলে এটাকে। এই হাইপার হাইড্রোসিসের একটা অন্যতম প্রধান ওষুধ হলো গিয়ে বেসিলিনাম। হাইপার হাইড্রোসিস কে যেন আমার কাছে জিজ্ঞেস করছিল এর মধ্যে, স্যার আমার রোগী একটা হাইপার হাইড্রোসিস কন্ট্রোল করতে পারে না, টিউবারকুলিনাম দিয়েছি। আমি বলছি কেন টিউবারকুলিনাম? আমি তাকে বলি নাই যে বেসিলিনাম দেন, কালকেই জিজ্ঞেস করেছে, মোস্ট প্রবাবলি সুজিত মল্লিক, ডাক্তার সুজিত মল্লিক স্যার। আমি তাকে বলি নাই এই জন্য যে আজকে ক্লাস থেকে বিষয়টা জানবে, কোনটা আমি করেছি। তাহলে কি এই হাইপার হাইড্রোসিসের একটা চমৎকার ওষুধ, হাইপার হাইড্রোসিসের একটা চমৎকার ওষুধ হলো গিয়া বেসিলিনাম, যদি একই সঙ্গে মারাত্মক দুর্বলতা থাকে। কিন্তু যদি রোগী অস্থির এবং কোনো কিছুতেই সে দৌড়াইতেছে, বল খেলতেছে, লাফালাফি ধাপাধাপি, কোনো কিছুতেই ক্লান্তি নাই, তখন কিন্তু এই বেসিলিনাম কোনো কার্যকারিতা দেখাতে পারে না। রোগী মনে করেন একটা আছে তাতে মানে ভ্রান্ত ধারণা, তিনি ভেজা মোজা পরে আছেন, মানে পা এত স্যাঁতস্যাঁতে যে বা এত ভেজা যে মনে করেন ভেজা মোজা পরে আছেন এবং তার শিরদাঁড়ের উপর একটা ভেজা স্যাঁতস্যাঁতে কাপড় রয়েছে। একটা ভ্রান্ত ধারণা।
এখন আসি অন্যদিকে, যে সামান্য কাটাছেঁড়া হলেও প্রচুর রক্তপাত হতে থাকে, এমন লক্ষণে বেসিলিনাম একটা ধন্বন্তরী ওষুধ। অনেকেই বলে থাকেন এরকম যে আমার একটু কাটলে রক্ত আর থামে না, রক্ত পড়ছে তো পড়ছে। জানেন স্যার, আধা লিটার রক্ত পড়ে গেছে এরকম ক্লেম আমি পাই, এখনো রক্ত থামে না। যে সামান্য কাটাছেঁড়ায় প্রচুর রক্ত, প্রচুর রক্তপাত হয়, সামান্য কাটাছেঁড়ায় প্রচুর রক্তপাত হয়। দিস ইজ বেসিলিনাম। চিন্তা করবেন, মিলে যাবে, হয়তো বা মিলে যাবে। স্পাইনাল টিউবারকুলোসিস অর্থাৎ মেরুদণ্ডের যক্ষা, মেরুদণ্ডের হাড়ের যক্ষা বা মেরুদণ্ডের ফ্লুইডের মধ্যে, মেরুদণ্ডের যে ফ্লুইড থাকে এই ফ্লুইডের মধ্যে যক্ষা ডেভেলপ করে, টিউবারকুলোসিস ডেভেলপ করে। ওস্টিটাইটিস, ওস্টিটাইটাস হলো ওস্টিটাইটস, ওস্টিটাইটস হলো এমন একটা অবস্থা যাতে হাড়ের টিস্যুতে প্রদাহ হয়। এই অবস্থা বিভিন্ন কারণে হতে পারে, যেমন ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ, আঘাত, অটোইমিউন ডিজিজ ইত্যাদি কারণে, অথবা ক্যারিজ অফ দা ভার্টিব্রা, যা ফুসফুসের যক্ষার সঙ্গে একই সঙ্গে মানে যুগপৎ ভাবে দেখা দিতে পারে। মেরুদণ্ড ভেতর দিক থেকে বেঁকে যায়, ভেতর দিক থেকে বেঁকে যায়। যেমন এটা অন্যান্য জায়গায় আমরা অন্যটা দেখি যে উপর দিক থেকে বেঁকে যায়। বুকের খাঁচা যেমন নিচের দিকে দেবে যায়, মাথা যেমন অন্যান্য ওষুধের তুলনায় যে পয়েন্টেড হয়ে যায় উল্টা, ঠিক এখানেও মেরুদণ্ড ভেতর দিক থেকে ক্ষয় হতে থাকে বা ভেতর দিকে বেঁকে যায়। এটাকে মেরুদণ্ডের হাড়ের ডিস্কের যে বৃদ্ধি পাওয়া বা বেঁকে যাওয়া, অনেক সময় এটাকে ডিস্ক হার্নিয়েশন হিসেবে ট্রিট করা হয়। আপনি সিটি স্ক্যান রিপোর্টে ডিস্ক হার্নিয়েশন, মাল্টিপল ডিস্ক হার্নিয়েশন এই কথাগুলো আসে। তো এইসব ক্ষেত্রে এইসব ক্ষেত্রের সঙ্গে যদি পাকস্থলী এবং উদর ভারী হতে থাকে, আমরা ক্যালকেরিয়া ফসফরিকামে যেটা দেখি যে শরীর শুকিয়ে গেল পেটটা, তলপেটটা খুব ভারী হয়ে যায়, ক্যালকেরিয়া ফসফরিকামে এই লক্ষণটা স্পেসিফিকলি আছে। এখানে একটা কথা আমি বলে রাখি যে অনেকে মনে করেন ক্যালকেরিয়া ফসফরিকাম হালকা পাতলা ছিপছিপে গরম, না, বরঞ্চ মানে উদর ভারী, অ্যাবডোমেন ভারী, তলপেট ভারী, এটা ক্যালকেরিয়া কার্বনিকার চেয়ে ক্যালকেরিয়া ফসফরিকায় প্রমিনেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়। ক্যালকেরিয়া ফসফরিকা ভারী হয়, অনেক ক্ষেত্রেই ভারী হয়, মোটা সোটা হয়। আবার ন্যাট্রামিউর সম্পর্কে অনেকের ধারণা হলো যে ন্যাট্রামিউর লিখে সিপসিপে রুগী, না, ন্যাট্রামিউর স্থূল হতে পারে, ক্যালকেরিয়া এবং ন্যাট্রামিউর খুঁজে বা বের করা কঠিন হয়ে যায়। ক্যালকেরিয়া কার্বনিকা, ক্যালকেরিয়া ফসফরিকা, ন্যাট্রামিউর শরীর দেখে মানে গঠন দেখে খুঁজে বের করা কঠিন হয়ে যায়। যদি কি বলছি আমরা, মেরুদণ্ড ভেতর দিকে বেঁকে যায়, একই সঙ্গে পাকস্থলী ও উদর ভারী হতে থাকে। এই পাকস্থলী এবং উদর ভারী হতে থাকা এটা টিউবারকুলার ডায়াথিসিসের একটা টেন্ডেন্সি বা মাঝের একটা টেন্ডেন্সি। বাইরের দিকে বেরিয়ে আসে, এটা মানে পাকস্থলী পেটটা যেন বাইরে ঝুলে পড়ছে এরকম অবস্থা। দেখে মনে হতে পারে এটা ক্যালকেরিয়া কার্বনিকা, বাট এটা ক্যালকেরিয়া কার্বনিকা না। আমাদের আরো মনোযোগী হওয়া দরকার এইসব ক্ষেত্রে। আমরা যখন ওই রোগীতে আরো যত্নবান হতে পারবো, ঠিক তখনই দেখবো তিনি একজন বেসিলিনাম ব্যক্তিত্ব। ক্লিয়ার? এর মধ্যে কোনো ভুল নাই। বেসিলিনাম ওষুধটি প্রয়োগের সময় তীব্র মাথা ব্যথার মতো পরিস্থিতি লক্ষ্য করা গেছে। মাথার গভীরে প্রচন্ড ব্যথা যা সামান্য নড়াচড়ায় বৃদ্ধি পেয়েছে। এই ধরনের মাথা ব্যথা ব্রায়োনিয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সুতরাং কোন রোগীতে যদি এমন হয় বাহ্যিক দৃষ্টিতে তাকে ব্রায়োনিয়া বলে মনে হচ্ছে, আমরা তার জন্য ব্রায়োনিয়ার ব্যবস্থা দিলাম, কিন্তু ওষুধটি রোগীর ক্ষেত্রে কোন ধরনের আরোগ্য প্রতিক্রিয়া স্থাপন করছে না, তখন আমাদের ভাবা দরকার বিশেষ রোগীর মধ্যে কোথাও একজন বেসিলিনামি শায়িত অবস্থায় আছেন। এটা ভাবতে হবে, বিকল্প নাই। যে ব্রায়োনিয়া ফেল করতেছে, কারণ খুঁজে দেখেন তো বেসিলিনাম না তো। আমরা এই রোগীর জন্য নতুন ব্যবস্থাপত্র দেব এবং অবশ্যই বেসিলিনাম চিন্তা করব। এক্ষেত্রে বেসিলিনাম হতাশ করবে না। আমরা আগে বলেছি বেসিলিনামের রোগী প্রচন্ড ক্ষুধাহীনতার সঙ্গে মারাত্মক দুর্বলতায় ভোগেন, কিন্তু একেবারে প্রাথমিক অবস্থায় আমরা এই ওষুধের রোগীর মধ্যে পাই
এর সম্পূর্ণ বিপরীত অবস্থা একদম। যে প্রাথমিক অবস্থায় ওই যে ক্ষুধাহীনতা মারাত্মক দুর্বলতায় ভোগেন, কিন্তু এই বেসিলিনামের রোগের প্রাথমিক অবস্থায় এটার উল্টো চিত্র পাওয়া যাবে। বেসিলিনাম রোগীর প্রাথমিক পর্যায়ে অতিরিক্ত শারীরিক শক্তির সঙ্গে তীব্র রাক্ষসের ক্ষুধা, রাক্ষসের প্রকৃতির ক্ষুধা এবং ধ্বংসাত্মক মাত্রায় শরীরের ওজন হ্রাস পেতে থাকে। আয়োডিনে যে জিনিসটা আমরা পাই, যে প্রচন্ড খায়, খুব বেশি খায়, সারাক্ষণ কাজ করে, তার শরীরে প্রচন্ড শক্তি। আর আমাদের এলাকায় বলে থাকে গ্রামে, কি দেবদার মতো শক্তি, দানবের মতো শক্তি। মাটি কাটতেছে তো কাটতেছে, ভাত খাইতে বসে দেশের মানে 1.5 কেজি 2 কেজি চালের ভাত খাইয়ে ফেলাইছে। এরকম বহু লোক আছে আগে যারা মাঠে কাজ করতো, প্রচন্ড ক্ষুধা, কিন্তু আস্তে আস্তে তার শরীরের ওজন হ্রাস পেতে থাকে। এত খাওয়ার পরও তার পরিপোষণ ক্রিয়াটা ঠিকভাবে হয় না। আমরা আয়োডিনের ক্লাসে বলেছিলাম যে রং মেটাবলিজম, তার শক্তির এতটা আধিক্য থাকে, রোগী তার শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাকে কাজ করতে হয়, মারাত্মক ভূতের মতো কাজ করে, হৃদয়াসে কাজ করে যায়। তিনি ঠিক বুঝে উঠতে পারেন না বা জানেন না কোথায় এবং কিভাবে তার এই শক্তি ব্যয় করতে হবে। মানে এত এনার্জি তৈরি, যা খায় টোটাল এই এনার্জিতে পরিণত হয়ে যায়। আয়োডিনে আমরা যে চিত্রটা বলেছিলাম, মনে আছে কিনা, না থাকলে শুনে নেবেন। তাহলে রং মেটাবলিজমের কারণে টোটাল এনার্জিটা মানে টোটাল মানে টোটাল যে খাদ্য গ্রহণ করে, টোটাল খাদ্যটা রং মেটাবলিজমের কারণে এক ধরনের শক্তিতে পরিণত হয়ে যায়। শরীরের পরিপোষণের জন্য কিছুই বাকি থাকে না, যার ধরনের শক্তি তাকে ব্যয় করতে হয়। এবং তিনি জানেন না যে শক্তিটা তিনি কিভাবে ব্যয় করবেন, কোথায় ব্যয় করবেন, এটা বুঝে উঠতে পারেন না। তার প্রত্যেকটা কাজের মধ্যে এক ধরনের গোয়ার্তমি ভাব থাকে, করতেছে তো করতেছে। যে কাজটি কৌশলে সামান্য পরিশ্রমে করা যায়, তাতে তিনি অজস্র শক্তি অপচয় করবেন, শক্তি খাটাবেন। বেসিলিনামের এই যে এইটা একটা মানে আচ্ছা, এইটা একটা সময় তার থাকে না। যাই হোক, কিন্তু এই গোয়ার্তমি স্বভাবের লোকগুলা যদিও বাহ্যিক দৃষ্টি থেকে খুব শক্তিশালী মনে হয়, কিন্তু এটা টিউবারকুলার টেন্ডেন্সি তাকে খুব দ্রুত গতিতে ট্রাফে ফেলছে, এটা ধরে নিতে হবে। বেসিলিনামের পুরুষ রোগীদের কথা বলি, নারী রোগীদের কথা না বললেও চলে, কারণ সাইকোটিক প্রধান তো, আর সাইকোসিস মানেই পুরুষের রোগ। টিউবারকুলটা বললে আবার বমিনাম বললেও এখানে নারী রোগীদের কথা আমি বলেছি। এক মজার বিষয়, টিউবারকুলিনাম বমিনামটা নারীদের মধ্যে পাওয়া যায় বেশি। বেসিলিনাম নারী পুরুষ উভয়ের মধ্যে পাওয়া যায়, কিন্তু পুরুষদের মধ্যে বেশি পাওয়া যায়। পুরুষ রোগীর ক্ষেত্রে, পুরুষ রোগীর যৌনতার ক্ষেত্রে পুরুষ রোগীরা খুব সক্রিয় থাকেন, মারাত্মক রকমের একটি, তাদের সেক্সুয়াল আর্টস এবং ড্রাইভ দুটোই বেশি। যৌনতার মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রবণতা যুক্ত হন, এটা টিউবারকুলার স্বভাব। তিনি একাধিক যৌন সঙ্গীর সঙ্গ দিতে আগ্রহী থাকেন। তিনি মনে করেন তার এই অবাধ যৌন শক্তি হয়তো বেশি দিন স্থায়ী হবে না। একদম টিউবারকুলার যে মেন্টালিটি যেটা আছে, ওই একটা মোম মোম ২ দিক থেকে মানে প্রজ্বলিত করবেন, অবস্থাটা এরকম। আবার যৌনতার ক্ষেত্রে তার অবারিত শক্তিকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না। সুতরাং তিনি যতটা সম্ভব পূর্ণ যৌন জীবন উপভোগ করতে চান, এই চেষ্টাটা থাকে। তার সেই শক্তির পুরোটাই, তার এই যৌনতার শক্তির পুরোটাই যথাযথ ব্যবহার করতে চান। এসবের ধারাবাহিকতায় তার শরীর ও শক্তির ভারসাম্য এক সময় থাকে না, ভেঙে পড়ে, হারিয়ে যায়। জীব ও জীবনী শক্তি, জীব বলতে আমরা এখানে পার্সনটাকে, ব্যক্তিটাকে বোঝাচ্ছি। সরি, জীব ও জীবনী শক্তির মধ্যে যে একটা ব্যালেন্স অবস্থা, সেই অবস্থাটা থাকে না। জীবনী শক্তির মারাত্মক দুর্বলতা রোগীকে টিউবারকুলোসিসের একদম দোরগোড়ায় পৌঁছে দেয়। রোগী দ্রুত একটা সম্পূর্ণ অবক্ষয়ের দিকে অগ্রসর হতে থাকেন। আমরা বেসিলিনামের যে অবারিত শক্তির কথা বললাম, এই তীব্র শক্তি উৎপন্ন হয়
রোগীর অভ্যন্তরীণ অনুভূতি থেকে। তিনি যেন তার ভেতরে সবকিছু পুড়ে যাচ্ছে, ক্রমান্বয়ে তার শক্তিতে পরিণত হচ্ছে, এরকম একটা উপলব্ধি তার মধ্যে কাজ করে। এ যেন বুনো কোনো শক্তি, এই শক্তিকে কিছুতেই নিয়ন্ত্রণ করা সম্ভব না। বেসিলিনামের এই অবস্থাটিকে বুনো বা বন্য প্রাণীর সঙ্গে তুলনা করা যেতে পারে। এ পর্যায়ে অগ্রসরমান টিউবারকুলোসিস বা যক্ষ্মাটি প্রতিহত করতে একমাত্র হোমিওপ্যাথি যথার্থ ভূমিকা পালন করতে পারে। না হলে এই রোগীকে এই অবস্থা থেকে বের করে আনার মতো দ্বিতীয় কোনো চিকিৎসা পদ্ধতি সারা পৃথিবীতে আসেনি। হোমিওপ্যাথি, একজন ভালো হোমিওপ্যাথ এই রোগীটাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেন। এমন একটা সময় আসে যখন বেসিলিনামের এই অতিরিক্ত নিঃশেষ হয়ে বেসিলিনামের এই অতিরিক্ত শক্তি নিঃশেষ হয়ে যায় এবং রোগী খিটখিটে মেজাজের হয়ে পড়েন। তার ওই এনার্জিটা আর থাকে না, শেষ। মানে তার ভান্টে যা ছিল সব শেষ। খিটখিটে এবং বিষণ্ণ হয়ে পড়েন। তখন তার রাক্ষসী প্রকৃতির প্রচন্ড ক্ষুধাটিও আর থাকে না। প্রকৃত অর্থে প্রকৃত অর্থে তার তখন কোনো ক্ষুধাই থাকে না। তার তো সম্পূর্ণ অ্যাপিটাইট, তার যে ক্ষুধা সম্পূর্ণ হারিয়ে ফেলেন। তিনি ক্ষুধাহীনতায় ভুগতে থাকেন। আর ক্ষুধা যত কমতে থাকে তিনি ততই ক্রমাগত দুর্বল থেকে আরো দুর্বল হয়ে পড়েন। এই যে এইখানে আসে কি, এখানে চলে আসে বেসিলিনামের যে স্বভাবগত যে আপনার উইকনেস, এ গ্রেট উইকনেস, জীবন বিধ্বংসী যে দুর্বলতা, এই দুর্বলতা শুরু হইল। এক পর্যায়ে রোগী বিষণ্ণ গম্ভীর হয়ে যান। তার মধ্যে আর কোনো উচ্ছ্বাস থাকে না, কোনো কিছুর উচ্ছ্বাস থাকে না। তিনি তার চিন্তা শক্তি বেশি দূর এগিয়ে নিতে পারেন না, অধিক চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেন। তিনি গভীর নিরাশা ও ভবিষ্যৎ অমঙ্গলের চিন্তায় ভুগতে থাকেন, কান্নাপ্রবণ এবং ভীরু হয়ে পড়েন, অকারণেই ভয় পেতে শুরু করেন, বিশেষ করে কুকুর ভীতি। এই যে তিনি তার চিন্তা শক্তি বেশি দূর এগিয়ে নিতে পারেন না, আমরা আগে বলেছিলাম ব্রায়োনিয়া। অধিক চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেন, ব্রায়োনিয়া আমরা বলেছিলাম কোন ধরনের চিন্তা করার ক্ষমতায় তিনি হারিয়ে ফেলেন। তিনি গভীর নিরাশা ও ভবিষ্যৎ অমঙ্গলের চিন্তায় ভুগতে থাকেন, এটাও ব্রায়োনিয়ার মধ্যে আছে, এক ধরনের ব্যাংক্রাপসি। আমি কাজ করতে পারছি না, আমি কাজ করতে পারছি না। কাজ যদি করতে না পারি, আমি সুস্থ না থাকি, তাহলে আমি আর্ন করতে পারবো না। আর আজকে যদি আমি আর্ন করতে না পারি, তাহলে ভবিষ্যতে আমাকে আর্থিক কষ্ট ভোগ করতে হবে। আর এখানে আর্থিক কষ্ট না, সব ধরনের অমঙ্গল চিন্তা, স্বাস্থ্যগত অমঙ্গল চিন্তা, ওই ব্রাইনের সাথে মিলে একটা জায়গায় গিয়ে সেপারেট হয়ে যায়। বেসিলিনাম ব্যক্তিত্ব বাহ্যিক প্রভাবে যথেষ্ট সংবেদনশীল হয়ে পড়েন। এই অবস্থায় তার অ্যালার্জির প্রবণতা থাকে চরম পর্যায়ের, বিশেষ করে শ্বাসতন্ত্র, ফুসফুসে প্রকাশিত অ্যালার্জির যে ধরনগুলা, এইগুলা ফুসফুস ও শ্বাসতন্ত্রে বেশি বেশি মাস্ট সেল জন্মে। মাস্ট সেল এক ধরনের সেল, মাস্ট সেলের প্রভাবে মারাত্মক অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দেয়। সেক্ষেত্রে বেসিলিনাম একটি গুরুত্বপূর্ণ ওষুধ। এখানে একটু বলে নেওয়া দরকার, নাহলে অনেকেই বুঝবেন না, নতুন যারা আছেন। মাস্ট সেল কি? মাস্ট সেল হলো এমন এক ধরনের সেল বা কোষ যা রক্তের শ্বেতকণিকা থেকে আসে। এই সেল ত্বক, শ্বাসতন্ত্র ও হজমতন্ত্রে থাকে। শরীরে ইমিউন প্রতিক্রিয়া সক্রিয় হয় এবং রাসায়নিক পদার্থ নিঃসরণে উদ্দীপক হিসেবে কাজ করে। নিঃসরিত রাসায়নিকগুলোর মধ্যে হিস্টামিন অন্যতম। হিস্টামিন তাহলে কি, এটা কোনো অ্যালার্জিক যেটা শরীর সহ্য করতে পারবে না এমন কোনো পদার্থ আসছে, সাথে সাথে মার্সেল অ্যাক্টিভ হয়ে যায়। এবং মার্সেল করে কি, ওই ইমিউন সিস্টেমের মধ্যে হিস্টামিন নামক এক ধরনের রাসায়নিক ডেভেলপ করে। হিস্টামিন আবার শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টির জন্য দায়ী। তো ওই হিস্টামিন অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সো করে কি, অল্প দামে অ্যান্টি হিস্টামিন ট্যাবলেট কিনে খায়, হিস্টাসিন। যারা এই ধরনের হিস্টাসিন খাইতে অভ্যস্ত, আপনি তাদের জন্য বেসিলিনামটা চিন্তা করবেন, তাদের অ্যালার্জি ভালো হয়ে যাবে। অ্যান্টি হিস্টামিন অর্থাৎ হিস্টামিন তৈরি হয় কখন? মাস্ট সেল তৈরি হয়
আহ, ফুসফুসে ফুসফুস শ্বাসতন্ত্রে বেশি বেশি মার্সেল জমে, মার্সেল তৈরি হয়, মার্সেলের প্রতিক্রিয়ায় আবার শরীর আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধক শক্তি কি করে, সে এই এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যে রাসায়নিক পদার্থটা আবার কি অ্যালার্জিক কন্ডিশন তৈরি করে। হিস্টামিন হিস্টামিন অ্যালার্জিক কন্ডিশন তৈরি করার জন্য দায়ী। অতিরিক্ত মাত্রায় মার্সেল বেড়ে গেলে ম্যাস্টোসাইটোসিস নামে এক ধরনের রোগ দেখা দিতে পারে। ম্যাস্টোসাইটোসিস আমি রোগী পেয়েছি, অনেক রোগী পেয়েছি এরকম। বেসিলিনাম ম্যাস্টোসাইটোসিস আক্রান্ত রোগীর চিকিৎসায় শীর্ষস্থানীয় একটা ওষুধ। বর্তমান সময় ম্যাস্টোসাইটোসিসের অনেক রোগী আছে। মার্সেল যখন অতিরিক্ত মাত্রায় হিস্টামিন ছড়িয়ে দেয়, তখন অ্যানাফাইল্যাক্সিস নামে প্রাণঘাতী রোগ সৃষ্টি হতে পারে। এক্ষেত্রেও রোগীর জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে প্রথমে বেসিলিনামকে স্মরণ করা যেতে পারে। আপনি যদি কোনো রোগীর অ্যালার্জি শনাক্তর জন্য তার রক্তের ইমিউনোগ্লোবুলিন টেস্ট আছে, একটা ইমিউনোগ্লোবুলিন আইজিই পরীক্ষা করিয়ে দেখেন যে তার রক্তে আইজি এর মাত্রা অনেক, তখন ওই রোগী যদি, এবং আপনার ওই রোগীটা একই সঙ্গে যদি শ্বাসতন্ত্রের অ্যালার্জি জনিত সমস্যায় ভুগতে থাকেন, তাহলে বেসিলিনাম ছাড়া দ্বিতীয় কোনো ওষুধে আপনি এই রোগীকে বাগে আনতে পারবেন না। তার জন্য ওষুধ বেসিলিনাম। এখানে আবার বলতে হচ্ছে, ইমিউনোগ্লোবিন হলো একটা বিশেষ ধরনের অ্যান্টিবডি, যা রোগ প্রতিরোধক প্রোটিন, যা আমাদের শরীরে অ্যালার্জেন বা পরজীবী আক্রমণের ফলে প্রতিক্রিয়া সৃষ্টি করে। অ্যালার্জি বা পরজীবী কোনো সংক্রমণ হলে তখন এই ইমিউনোগ্লোবিনটা ডেভেলপ করে এবং সে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই জন্য আমাদের শ্বাসতন্ত্রের মধ্যে চুলকানি বা অ্যালার্জেটিক কন্ডিশন, শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে। তাহলে আমরা পাইলাম কি? আমরা পাইলাম ইমিউনোগ্লোবুলিন, আর পাইলাম নতুন একটা রোগের নাম অ্যানাফাইলোল্যাক্সিস। এটা একটা প্রাণঘাতী রোগ, ওই অ্যালার্জি জাতীয়। আর হলো মার্সেল ডেভেলপ করা, এবং মার্সেলের প্রভাবে যে রাসায়নিক সিক্রিয়েশন হয়, এটা কি করে? এই রাসায়নিকগুলোর মধ্যে হিস্টামিন অন্যতম। হিস্টামিন কি? হিস্টামিন আবার প্রত্যক্ষভাবেই যে অ্যালার্জি কন্ডিশন তৈরি করে। তাহলে বহুবিধ অ্যালার্জির জন্য আপনি অন্যতম প্রধান একটা ওষুধ ব্যাসিলিনাম হতে পারে। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর যদি সংযোজন পর্বে কিছু সংযোজন করার থাকে সংযোজন করবেন। আমরা সবাই মিলে সমৃদ্ধ হব।